ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর এসে গিয়েছি আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল সূচিপত্রের গল্পকে সঙ্গে করে নিয়ে। সূচিপত্রের গল্প, সাহিত্যের রোমাঞ্চকর আর ভৌতিক স্টোরিওগ্রাফি। আজকের গল্প শুরু করার আগে আমাদের প্রত্যেক প্রিয় শ্রোতা বন্ধুকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল 2025। আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কলমে সূচিপত্রের গল্পের নিবেদন আমাজনের অরণ্যে। আজ শুনবেন গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্পের কিন্তু কোনো রিক্যাপ দিলাম না, কারণ এত সুন্দর গল্পের প্রথম পর্ব যদি ভুলে গিয়ে থাকেন তাহলে তো আরও একবার শুনতে হয়। গল্পের প্রথম পর্ব যদি আপনি এখনও না শুনে থাকেন তাহলে আজকের ডেসক্রিপশন ও আই বাটনে রইল গল্পের প্রথম পর্বের ইউটিউব লিঙ্ক। আজকের গল্প শুরু করার আগে বলবো, যে সকল প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলে আসছেন, গল্প শুনছেন কিন্তু তবুও চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনী শোনার জন্য। ও হ্যাঁ, সঙ্গে পাশের ঘন্টাটা বাজাতে যেন ভুল না হয় পরের গল্পের নোটিফিকেশনের জন্য। গল্প ভালো লাগলে লাইক, সাথে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার অনির্বাণ, অন্যান্য ভূমিকায় অরিত্রী ও মুনমুন, পোস্টার ডিজাইন রায় ক্রিয়েটিভ মিডিয়া, সম্পাদনা ও পরিচালনা রাজা বাবু। শুরু হচ্ছে আজকের গল্প, সৈয়দ মুস্তাফা সিরাজের কলমে এক অন্য মাত্রার অ্যাডভেঞ্চার কাহিনী আমাজনের অরণ্যে, দ্বিতীয় তথা অন্তিম পর্ব। মাঝে মাঝেই আমরা চলে যাই দুর্গম জঙ্গলে। বাদর, ইয়াপুতি পাখি, অ্যান্টিড বিড়াল আর হরিণের মতো জন্তু টিটাক মারতে। কখনো আন্দিজ পাহাড়ের দিকে গিয়ে গর্তে আগুন ধরিয়ে খরগোশও মারি। দিনগুলো মন্দ কাটে না, রাতে নাচ গানের আসরও চলে। তখন শুক্লপক্ষ শুরু হয়েছে, অরণ্যের গায়ে চাঁদ জ্যোৎস্না ছড়িয়ে দিয়েছে। আগুন ঘিরে নাচ গানের আসর, আর আমি তাকিয়ে থাকি আকাশের দিকে। কোথায় আমার দেশ, কোথায় জন্মেছিলাম আমি? সমস্তটাই ভাষা ভাষা লাগে, মনে হয় যেন সে একটা স্বপ্ন। আমি এই অরণ্যেরই একজন সন্তান, এরাই আমার বাবা মা ভাই বোন। একদিন লুকাস, আমি, হারিচু, টানাকা আর সঙ্গে আরো কয়েকজন মিলে আন্দিজ পাহাড়ের কাছে খরগোশ মারতে গেছি। হঠাৎই উড়োজাহাজের শব্দ শুনতে পেলাম। একটু পরেই পাহাড়ের ওদিক থেকে একটা হেলিকপ্টার উড়ে আসছে দেখতে পেলাম। সঙ্গে সঙ্গে এই লুকাসারা আমাকে জাপটে ধরে ঘাসের মধ্যে লুকিয়ে পড়ল। আমি হাত পা ছুঁড়ে মিনতি করে বললাম, লুকাস, লুকাস, সোলাঙ্কি লুকাস, দোহাই তোমাদের, আমাকে ছেড়ে দাও। দেখো, ওই উড়োজাহাজ কিছু খুঁজে বেড়াচ্ছে বলে মনে হচ্ছে, হয়তো মামা আমাকে খুঁজে বেড়াচ্ছেন। লুকাস, লুকাস, আমাকে ছেড়ে দাও লুকাস। লুকাসের এখন অন্য এক মূর্তি ঘাসের জঙ্গলে ঠেসে আমাকে ধরে রইল, যতক্ষণ না হেলিকপ্টারটা তৃণভূমি থেকে জঙ্গল পর্যন্ত ঘোরাঘুরি করে ফের পাহাড়ের ওধারে চলে গেল। আমাকে কিন্তু ছাড়ল না লুকাস। এবার আমি ক্ষুব্ধ হয়েই বললাম, লুকাস, কেন এরকম করো তোমরা? সেই স্প্যানিশ যখন তোমাকে বন্দি করে রেখেছিল তোমার কষ্ট হয়নি? লুকাস একটু হাসল, বলল, আরে ছ্যা ছ্যা ছ্যা, তোমাদের সভ্য মানুষরা তারা আবার মানুষ নাকি? বরং আমাদের কাছে রয়েছো, কি আনন্দে দিন কাটছে বলো তো। খাও দাও, ফুর্তি করো। কথাটা বলেই সে একটা গান গেয়ে উঠল। সেদিন রাগের চোটেই স্রেফ পাথর ছুঁড়ে 3টে খরগোশ মারলাম আমি। রাইফেলের গুলি নেই আর, সব শেষ। লুকাস বলেছে এখান থেকে অনেক দূরে একটা সভ্য মানুষের আস্তানা আছে, তাদের রিফিলি আছে। সে নাকি জঙ্গলের আড়াল থেকে দিনের পর দিন লক্ষ্যও করেছে। এক রাত্রে রিফিল আর কার্তুজ চুরি করে আনবে সে। চুরি কি তা এই সহজ সরল জিভারোরা জানে না, কেবল জানে লুকাস, কারণ সে 1 বছর সভ্য মানুষের সঙ্গে তো কাটিয়েছে। জায়গাটা কোথায় জানতে চাইলাম আমি। যদি আমি পালাতে পারি
তাহলে কাজে লাগবে। লুকাস তার হাতের 5টা আঙুল দেখিয়ে বলল, চিকিটিচিক কিন্ডা। ওরা দূরত্ব বোঝাতে শিকারের দিন বা চিকিটিচিক কিন্ডা ব্যবহার করে। তার মানে একদিন শিকার করতে যতটা পথ যেতে হয় তার 5 গুণ দূরে ওই সভ্য মানুষের আস্তানা। তার মানে গড়ে আন্দাজে একদিনের শিকারে 7 মাইলের পথ। তাহলে জায়গাটা প্রায় 35 মাইল দূরে। আমি জানতে চাইলাম, লুকাস, জায়গাটা কোন দিকে? আমিও যাব তোমার সঙ্গে। লুকাস কিন্তু কিছুটা রাজি হলো, বলল, ঠিক আছে, কিন্তু দেবতা ওয়াকিনি আর ইগুয়েঞ্চির কাছে তো রিফিলি আনতে যাওয়ার জন্য অনুমতি চাই। টিটুচু, এক রাতে একটা পাহাড়ের গুহায় আমরা কয়েকজন যাব পুজো দিতে। দেবতা যদি বলেন তাহলেই তোমাকে নিয়ে যাব, তবে আগে তো ওঝা আসুক। একটা ব্যাপার এতদিনে লক্ষ্য করলাম, এদের কোনো ওঝা নেই, কিন্তু কেন? কথাটা টানাকাকে জিজ্ঞাসা করাতে তখন জানা গেল ওদের ওঝার নাম ক্যানাসা। সে এই এলাকার সব জিভার গোষ্ঠীর ওঝাদের চেয়ে বড় ওঝা হিসেবে নাম কিনেছে, কারণ তার সঙ্গে নাকি দেবতাদের কথা হয়। তা এই ক্যানাসা এখন 2 মাস হলো পাহাড়ের গুহায় দেবতাদের অতিথি হয়ে বসে রয়েছে। সে গেছে একটা বিশেষ উদ্দেশ্যে। ওদের এই গোষ্ঠীর ওপর সভ্য মানুষরা আজকাল প্রায় হামলা করছে। ওয়াকিনির সম্পত্তি এই আমাজন নদীর দুধারে 1000 মাইল ব্যাপী অরণ্য, একে সভ্য মানুষরা দখল করে ফেলেছে। তাই এরপর জিভারদের আর টিকে থাকা দায় হয়ে যাবে। তারা অরণ্যের আড়ালে থাকতে চায়। এই অরণ্য ওদের গায়ের পোশাকের মতো। আর সভ্য মানুষরা অরণ্য দখল করলে এরপর জিভাররা তারা কি উলঙ্গ হয়ে পড়বে না? ছি ছি, অন্য জাতের সামনে তাদের হাজির হওয়াই তো বারণ। ওয়াকিনি লক্ষ বছর আগে জিভারদের আদি পিতাকে বলেছিলেন, খবরদার, নিজেদের লোক ছাড়া কেউ যেন তোমাদের কোনোদিনই দেখতে না পায়, আর দেখলেই অভিশাপ লাগবে, তোমরা নির্বংশ হয়ে যাবে। আর লুকাসকে, তাকে তো ওই জন্যই জিভাররা প্রথমে ভালো চোখে দেখত না। সে যে নিজেকে বাইরের লোকের কাছে দেখিয়ে এসেছে। ওঝা ক্যানাসা আগামী পূর্ণিমার রাতে ফিরবে ওই পাহাড়ের গুহা থেকে। সে নাকি যুদ্ধের হুকুম নিয়েই আসবে। যেখানেই দেখবে সভ্য মানুষ, দেখলেই লড়াই করো, মুন্ডু কাটো। কথাটা শুনেই আমি শিউরে উঠলাম। তার আগেই যদি আমি পালাতে পারতাম। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, মোড়লের মৃতদেহটাকে কিন্তু এরা নষ্ট করেনি। একরকম ফুলের রং মাখিয়ে উঠানের কোণে একটা মাচায় তুলে রেখেছে। অবশ্য খোলা নয়, কাঠের খোদলে ভরে ওপরে গাছের পাতা চাপিয়ে দড়ি দিয়ে বেঁধেছে আষ্টে পৃষ্ঠে। মোড়লের বিধবা বুড়ি রোজ সকাল সন্ধ্যায় সেখানে একবার করে মরা কান্না কেঁদে আসে। এটাই নাকি ওদের বিধবাদের শোক পালন, আর এই প্রথা চলবে পূর্ণিমা অবধি। তারপর ওঝা ক্যানাসা ফিরলে ওর মৃতদেহটা পুড়িয়ে ফেলা হবে। এইসব ব্যাপার না করলে নাকি মোড়লের আত্মা এই জঙ্গলের ভেতর সাংঘাতিক ভূত হয়ে চিরকালই ঘুরে বেড়াতে লাগবে। এইসব প্রথা মিটে যাবার পরই নতুন মোড়ল ঠিক করা হবে। আর আমাদের লুকাস বড় আশায় ঘুরঘুর করছে তার মোড়ল হওয়ার স্বাদ। আজ পূর্ণিমা। সন্ধ্যা থেকেই সকলকে খুব ব্যস্তই দেখলাম। লুকাসও এসে গেল। তারপরই আগুন জ্বালা হলো, ওরা গান গাইতে শুরু করলো। গানটা এক সময় শেষ হতেই বেড়ার ধারে একটা মূর্তি টলতে টলতে আসছে দেখতে পেলাম। আমারই সঙ্গে সঙ্গে প্রত্যেকেই দেখল। সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়ে পড়ল সবাই। আরও একটা গান ধরল। ও, ইনি তাহলে সেই ওঝা ক্যানাসা। কি ভয়ঙ্কর চেহারা, দেখেই আমার বুক কেঁপে উঠল। সে উঠোনে এসে একটা হাত তুলল, সবাইকে দেখল কটমট করে। তারপর আমার দিকে চোখ পড়তেই বলল, কে
এই ছোড়াটাকে, এই সবকটাকে কোথা থেকে জোটালি তোরা? ও, বুঝেছি, বাকিনি ইগুয়াঞ্চি এর কথাই বলেছিলেন বটে। রিফিলি ছুটতে ওস্তাদ একটা সাপা তোদের জন্য আমি পাঠিয়েছি। সেই সাপা সভ্য ছোড়াটা তোদের জাত কুল সব বাঁচাবে। হে মাকড়সার আত্মা, তোমার কথা তুমি রেখেছ, তোমাকে প্রণাম। প্রত্যেকেই সঙ্গে সঙ্গে মাটিতে গড়াগড়ি দিল, অর্থাৎ প্রণাম করল। তারপরই ওঝা চাঁদের দিকে একবার তাকিয়ে আমার দিকে তাকালো, বলল, নোহা, অতিথি বন্ধু, আমরা তোমার ওপর খুশি। ঘাম দিয়ে আমার জ্বর ছাড়ল। আমি কোনো রকমে হাসি চেপে হাত বাড়িয়ে দিয়ে বললাম, আসুন হে ওয়াকিনি ইগুয়াঞ্চির অনুগৃহীত ব্যক্তি, আমি তো আপনার জন্যই অপেক্ষা করে আছি। কেন স্যার, তাক লেগে গেল নিশ্চয়ই। আমি ওদের ভাষায় কথা বলছি দেখে সে আরো খুশি হয়ে বলল, নোহা, দেবতাদের আপনি প্রিয় পাত্র। তারা আপনার মতো একজন তরুণকে মনোনীত করেছেন আমাদের রক্ষার জন্য। সেই জন্যই শয়তান আসিম ওঝা ডাকা চোখে তারা গাছের মধ্যে আটকে রক্ত নিংড়ে মেরে ফেলেছে। হ্যাঁ, আশ্চর্য, এত সব খবর রাখে কেন স্যার? রাক্ষসে গাছের পাল্লায় মারা যাওয়া সেই আসিম ওঝার খবরও জানে দেখছি। লোকটা নিশ্চয়ই বুদ্ধিমান এবং চালাক। আমার পাশে বসেই সে আউয়েসা নামক মদ গিলল ঢকঢক করে। তারপর লুকাসের দিকে তাকিয়ে বলল, এই পুচকে বেড়াল, তুই আবার এখানে কেন রে? যা যা, মর বেটা শামসিকে, ভাগ। লুকাস করুণ মুখেই বলল, আসলে আমি টিটুচুকে নিয়ে রিফিলি আনতে যাব, আর তবেই তো টিটুচু আমাদের জন্য লড়াই করবে, আর আমি ছাড়া পথকে চেনে। ঠিক আছে, রিফিলি আনলে তবে তোর কপাল ফিরবে, নয়তো তোর মুন্ডু দিয়েই সানসা বানাবো। হুঁশিয়ার। ওঝা ক্যানাসা গম্ভীরভাবে বলল, কিন্তু বিয়ের লগ্ন যে আজ ভোরেই পেরিয়ে যাবে, আবার পূর্ণিমা অবধি অপেক্ষা করতে হবে, তাই। হ্যাঁ, বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে? ক্যানাসা ভুরু কুচকে বলল, না মানে আমার মোড়ল মশাই মারা যাবার আগে আমাকেই তো তার জামাই ঠিক করে রেখে গেছেন। টিটুচুকেই জিজ্ঞাসা করুন। একথা শুনেই ওঝা ক্যানাসা এত জোরে হাসল যে ঘরের মধ্যে মাচায় শুয়ে থাকা বাচ্চাগুলোরও ঘুম ভেঙে গেল। তারা প্রচণ্ড কান্না জুড়ে দিল। সেই রাতেই আমাদের কেন ভাসল। লুকাস বসল হালে, শক্ত গাট্টা গোট্টা জোয়ান হ্যারিচু বসল দাঁড়ে, আর আমি রিফিলি বা রাইফেল নিয়ে মাঝখানে বসলাম। অবশ্য এই অস্ত্রটা অকেজো, কারণ গুলি নেই একটাও। তাই দুটো ব্লোগান বা জিভারো ধনুক আর এক গাদা তীরও নিয়েছি আমরা। সঙ্গে নিয়েছি তিনজনের জন্য 3-3টে বল্লম, আর নিয়েছি খান দুয়েক দা। দরকার হলে জঙ্গল কেটে পথ সাফ করতে হবে তো। লুকাসের চোখ জলজল করছে জ্যোৎস্নায়। তার হাবভাব এমন যেন রাতেই ফিরে এসে মোড়লের মেয়ে ইন্নাকে বিয়ে করবে সে। ওঝা বলেছে, ওয়া টুকা ইন্না। খুদে শয়তান লুকাস, কাজটা সফলভাবে করতে পারলেই তোর সাথে আমাদের বিচ্ছু মেয়ে ইন্নার বিয়ে দেব। হানসিও হাতুঙ্কা। কিন্তু মনে রাখিস, ব্যর্থ হলে তোকে এফোর ওফোর করে ফেলব। হাতুঙ্কা, বেল্লে বেলি। অর্থাৎ নদীর ধারের মরা গাছটাতে ঝুলিয়ে রাখব, আর প্রত্যেকেই একটা করে তীর মারবে তোর গায়ে। সাবধান, তলায় চোন্টা পাতাও জেলে দেব কিন্তু। রেড ইন্ডিয়ানদের এই শাস্তি দেওয়ার নমুনা কলকাতার সিনেমা হলে অনেকবার মার্কিন ছবিতে দেখেছিলাম। গাছে ঝুলিয়ে রাখা ওদের এক বড় রকমের শাস্তি। তা যেমন বীভৎস তেমনি মারাত্মক। আবার নিচে আগুনও জ্বালিয়ে দেয়। বেচারা অপরাধী তখন জ্যান্ত ছটফট করে মরে। আর এই জিভারোরা, তারাও তো রেড ইন্ডিয়ানদেরই আদিম একটা উপজাতি। তাই আমিও খুব ভাবনাতেই পড়ে গেছি। লুকাস রিফিলের খবর অত বড়াই করে না দিলেই পারত।
সাদা চামড়ার সভ্য শয়তানগুলোর ওই মারাত্মক অস্ত্র লুট করে আনা তা তো চারটিখানি কথা নয়। আর এ বেটা জঙ্গলি কি করতে কি করে বসবে জানি না। হ্যাঁ, আমাকেই বুদ্ধিশুদ্ধি খাটিয়ে দেখছি কাজটা বাগাতে হবে। আর এই বেটা হ্যারিচুটা তেজি আর বলবান হলে কি হবে? ও তো জীবনে কখনোই ওদের বস্তির এলাকা ছেড়ে খুব দূরে কোথাও একটা যায়নি। ওর ধারণা যদ্দূর যাবে এইসব জঙ্গল, রিও, নদী, হুডিলি, পাহাড় আর জন্তু জানোয়ার ছাড়া চারদিকে নাকি কিছুই নেই। শহর কি ও তা বোঝেও না। তবে ওদের ওঝা যখনই আমাকে দেবতাদের দূত বলেছে, হ্যারিচুর কাছে আমিও মানুষ নই, দেবতা। অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করছি, কিন্তু ও আর ছুতেও সাহস করছে না আমাকে। শুধু ওই বেটা লুকাস, সে মনে মনে কি ভাবছে কে জানে। মনে পড়ল ইন্না আসবার সময় আমাকে ফিসফিস করে বলেছে, নুহা ইনফে নুহা। প্রিয় অতিথি বন্ধু টিটো আমাকে একবার ইগুয়াঞ্চির পাখির পিঠে চাপাবে। উড়োজাহাজকে ওরা দেবতার পাখিই ভাবে, আর ইন্নার সেই স্বাদ আমি কি মেটাতে পারব? যে হেলিকপ্টারটা আন্দিজ পাহাড়ের ধারে ঘাসের মাঠের ওপর দেখেছিলাম, সেটা যদি আমার খোঁজে সত্যি হিরণ মামারা জোগাড় করে থাকেন, তাহলে অবশ্য একটা চান্স আছে। আমি বলে এসেছি, শোনো ইন্না, তোমাকে আমি দেবতার পাখির পিঠে চাপাবো। কথাটা শোনার পরই বেচারা ইন্নার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। বেচারা ইন্না জীবনেও কিছুই দেখতে পায়নি এত বড় পৃথিবীর, এত সব শহর, কলকারখানা, গাড়ি, কত রকমের পোশাক আর ভালো ভালো খাবার। আমার বোন ইতির কথা মনে পড়ছিল। ইতি স্কুল ফাইনাল দেবে এবার। ইতি ইন্নার মতোই শান্ত গো বেচারা। মনে মনে বললাম, ইন্না বোনটি আমার, তোমার বিয়ের পর আমি তোমাকে ইগুয়াঞ্চির পাখির পিঠে চাপাবো, তুমি দুঃখ করো না, আমি কথা দিচ্ছি। হঠাৎই এক জায়গায় কেন থেমে গেল। লুকাস আর হ্যারিচু দুজনেই খুব উত্তেজিত। লুকাস বলল, টিটুচু, শোনো শোনো, শুনতে পাচ্ছ না? কই না তো। কথাটা বলেই আমি কান পাতলাম। স্রোতের শব্দ ছাড়া না কিছুই তো কানে আসছে না। লুকাস বলল, কান পেতে শোনো, ম্যাসি ও জিভারোরা ঢাক বাজাচ্ছে। তাতে কি হয়েছে লুকাস? চলো, আমাদের শিগগিরই ফিরতে হবে, দেরি করা ঠিক নয়। ম্যাসিও টিটুচু, ম্যাসিও, ওরা সবচেয়ে সাংঘাতিক জিভারো, ওয়াকিনীদেবের আস্ত চেলা ওরা। তুমি তো জানো না, ম্যাসিও একজন অদৃশ্য দানব। সে জঙ্গল পাহারা দেয়, আর এক পায়ে গেলেই আমরা তার নজরে পড়ে যাব। হ্যাঁ, এইসব ভুতুরে গল্প শুনলে কার না রাগ হয়। কিন্তু আচম্বিতেই মনে পড়ে গেল, এই ম্যাসিও শব্দটা আমার খুবই চেনা। আরে তাই তো, হিরণ মামার কাছে যে সানসা বা মমিমুন্ড রয়েছে, তাও তো ম্যাসিও নামে এক জিভারো ওঝার। আর ওই ম্যাসিও ওঝাই তো গুপ্তধনের খবর রাখত। চার্লস জেভিয়ার 1899 খ্রিস্টাব্দে তার ডায়েরিতে ওর কথাই তো লিখেছিলেন। উত্তেজিত হয়ে বললাম, লুকাস, কোথায় থাকে ওরা? লুকাস এবার চাপা গলায় বলল, টিটুচু, পূব দিকের ওই পাহাড়ের নিচের জঙ্গলে। শোনো, শুনতে পাচ্ছ? এখন ওরা ঢাক বাজিয়ে ওয়াকিনীর পুজো করছে। ম্যাসিওর আত্মা আনবে কি না, আর সেই আত্মা এসে বসবে একটা চূড়াও গাছের মগডালে, পাখি হয়ে আসবে। আর টিটুচু, তার ডাক শুনলে তুমি ভিড়মিই খাবে। কথাটা বলার সঙ্গে সঙ্গেই আচম্বিতে কোথায় একটা চেরা সূক্ষ্ম আওয়াজ কেঁপে কেঁপে জ্যোৎস্না রাতের নিঝুম অরণ্য আর নদীকে থরথর করে কাঁপিয়ে দিল। ও কিসের ডাক? হলক করে বলতে পারি, পাখিরা অমন করে ডাকতে পারে না, কোনোদিন ডাকেও নি, আর এ কোনো জানোয়ারও না। ওই অমানসিক রক্ত ঠান্ডা করা ডাকের কোনো তুলনাই হয় না। ট্রেনের হুইসেল আমি শুনেছি ঝড় বৃষ্টির রাতেও, তার মতো হলেও এই আওয়াজটা কতকটা কিরকমই যেন হি হি করে ডাক, একেবারে অন্যরকম। টেনে টেনে ডাকটা অরণ্যের গভীর থেকে ভেসে ভেসে আসতে লাগলো দীর্ঘ 2 মিনিট ধরে। লুকাস আর হ্যারিচু দুহাতে তাদের কান ঢেকে ক্যানোর ওপর উবুড় হয়ে পড়েছে। অরণ্য স্তব্ধ হয়ে গেছে, জলের স্রোত যেন আর বইছে না। এক মুহূর্ত বিরতির পর ফের ডাকটা উঠল। আমি বলে উঠলাম,
লুকাস, এই লুকাস, হ্যারিচু, কেন তোমরা ভয় পাচ্ছ? ওতে আমাদের কোনো ক্ষতি হবে না। আরে তোমরা ভুলে যাচ্ছ কেন আমি দেবতা ইগুয়াঞ্চির দূত? আরে ওয়াকিনির চালা ম্যাসিওর ভূত আমাদের ছয়ে সাধ্য কিসের? উঠে পড়ো। আমার কথা শুনেই বোধহয় দুজন মুখ তুলল, উঠেও বসল। হ্যাঁ হ্যাঁ, লুকাস, হ্যারিচু, দেখো আমার দিকে তাকাও। আমি আমি পবিত্র মহান দেবাদিদেব শ্রী শ্রী ইগুয়াঞ্চিজির চেলা টিটোচু টিটোক। তোমাদের ওঝা আমাকে চিনে ফেলেছে না? আর তোমাদের গোষ্ঠীকে আমিই তো শত্রুর হাত থেকে বাঁচাতে এসেছি, তাই না? হ্যারিচু এবার বিড়বিড় করে বলল, হ্যাঁ ঠিক তাই, ঠিকই ঠিকই। লুকাস নৌকার মুখ ঘুরিয়ে দিল নদীর মাঝ বরাবর, তারপরই তীব্র বেগে এগিয়ে চলল কেন। এবার আমি এতক্ষণে ঢাকের শব্দ শুনতে পেলাম, চাপা গুমগুম করে একটা আওয়াজ। নৌকা ফের ঘুরল, আর একটা ছোট নদীতে পড়লাম। তারপরই লুকাস নিশ্চিন্ত হয়ে মুখ খুলল, বলল, জানো টিটুচু, ম্যাসিওদের আমরা খুব ভয়ই পাচ্ছিলাম। তার কারণ ওয়াকিনি ওদের দলে তোমার মতোই কোনো দূত পাঠিয়েছে নির্ঘাত। ওদের ঢাকের শব্দ তো তাই বলছে, তাই না ভাই হ্যারিচু? হ্যারিচু সাই দিয়ে বলল, হ্যাঁ, ওরা ঢাক বাজিয়ে সবাইকে শোনাচ্ছে। ওয়াকিনির গুহা পাহারা দেয় যে ম্যাসিও দানো, তার একজন সভ্য সঙ্গী জুটেছে। সবাই সাবধান। টিটুচু, ওয়াকিনির গুহা কোথায় আমরা জানি। সেখানে ঢুকলে মানুষ প্রাণ নিয়ে ফেরে না। আচ্ছা, তাহলে কি সেই গুপ্তধনের সন্ধান এই হ্যারিচু লুকাসরাও জানে? কথাটা ভেবেই আমি শিউরে উঠলাম। কিন্তু কোন সভ্য মানুষ জুটেছে ম্যাসিও গোষ্ঠীর জিভারদের দলে? কে সে? হ্যাঁ, সে যেই হোক, গুপ্তধন যে ওই জিভারদের কাছেই রয়েছে তা সে নিশ্চয়ই জানে। আর তাই তো কোনো এক চালাকি করে ওদের নুহা সেজে বসেছে। সরল লোকগুলো তাকে ওয়াকিনির দুধ ভেবে তাহলে বিশ্বাসও করে ফেলেছে। মনে মনে প্রতিজ্ঞা করলাম, তার মতলব আমি কিছুতেই পূর্ণ হতে দেব না। যে কোনো উপায়ে হোক ম্যাসিওদের সঙ্গে আমাকে খাতির জমাতেই হবে। তারপরই সভ্য লোকটার মতলব তাদের জানিয়ে দেব আমি। রাগে আমার শরীর রিড়ি করে জ্বলতে লাগল। এমনি করেই চতুর শয়তান সাদা চামড়ার সমস্ত লোকেরা ইউরোপ থেকে পাড়ি জমিয়েছে ব্রাজিলে, আমাজনের অরণ্যে। যুগ যুগ ধরে তারা প্রকৃতির সন্তান এই সরল আদিবাসীদের হত্যা করেছে, তাদের সর্বস্ব লুটপাট করেছে। এইখানেই পেরুতে অত বড় একটা আজটেক সভ্যতা ধ্বংস করেছে তারা। হতভাগ্য ইনকাদের রক্তে আমাজন নদীর জল একদিন লাল হয়ে গেছিল। সোনার লোভে ওরা সমস্ত সভ্যতাটাকে একেবারে ধ্বংস করে ফেলেছিল। হ্যাঁ, মায়া সভ্যতার যেসব নমুনা হিরণমামার পরিচিত সেই প্রখ্যাত অভিযাত্রী মিচেল হেজেস প্রথম আবিষ্কার করেন, তাতেই তো প্রমাণ হয় দক্ষিণ আমেরিকার এই আদিবাসীরা একসময় কত সভ্য ছিল, কত আশ্চর্য বাড়িঘর, যন্ত্রপাতি, যন্ত্রশালা সব তৈরি করতে জানত তারা। যুগ যুগ ধরে সোনার লোভে অত্যাচারী সভ্য মানুষ এদের ক্রমশ গভীর জঙ্গলের দিকে ঠেলে দিয়েছে। আর নিজেদের টিকিয়ে রাখবার জন্য কোণঠাসা হয়ে যাওয়া এইসব জিভারোরা, ইনকারা, এইসব অজস্র গোষ্ঠীর আদিবাসীরা লুকিয়ে বাস করছে। দারিদ্র্যে, রোগে, অসুখে, বিসুখে ধুঁকছে প্রতিদিন। দিনে দিনে তারা পশুর জীবন কাটাতে বাধ্য হচ্ছে। বোন ইন্না সামান্য মিষ্টি বুনো ফলের আরোপ খেয়ে জীবনটাকে ধন্য মনে করে। ওর পূর্বপুরুষরা একদা সোনার পেয়ালায় উরুগু ফুলের মধু পান করত, সেটাও জানে না। আর এই উরুগু ফুল আজকাল জিভারোরা তো দেখতেই পায় না, তার সমস্তটাই চলে গেছে সাদা চামড়ার লোকেদের বাগানে। অরণ্যকেও গরিব করে ফেলেছে সভ্য মানুষরা। জন্তু জানোয়ার মেরে লোপাট করে দিয়েছে, পাখিগুলো ধরে নিয়ে গিয়ে চিড়িয়াখানায় পুড়েছে। সুন্দর সুন্দর ফুলের ঝাড় আর সুগন্ধি গাছ বানবেকা, নদীর আশ্চর্য চার পেয়ে উড়ন্ত কাছিম সমস্তটাই খতম করেছে এই সাদা চামড়ার লোকেরা। ওই সভ্যরা তাই জিভারোদের দুশ্মন, প্রকৃতির দুশ্মন। ওয়াকিনি ইগুয়াঞ্চি, অরণ্য দেবতারা তাই তো বলেন ওদের দেখা মাত্রই খুন করো। ওয়াহু হান্টা। এমনি পূর্ণিমার রাতে চাঁদ যখন আন্দিজ পর্বতমালার ওপর জ্যোৎস্না ছড়ায়, দুই দেবতা উঠে এসে দাঁড়ান তারই চূড়ার ওপর। গভীর দুঃখে তারা কেঁদে কেঁদে বিলাপ করেন।
আর তাই শুনে যেখানে যত জিভারো গোষ্ঠী রয়েছে দল বেঁধে দাঁড়ায়, প্রার্থনা করে, হে দেবতার দয়, আর কান্না নয়, এবার প্রতিশোধের দিন। যেমন না কাদানো ইয়াকিনি হের মাঙ্গে হিউ হুই 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 হুই। ঢাক বাজে মৃদু গম্ভীর, গুম গুম গুমা। এত কিছু ভাবতে ভাবতে কখন নিজের অজান্তেই আমি একজন জিভারও হয়ে উঠেছি। আমারও রক্তের দোলা লাগলো। হঠাৎই চেঁচিয়ে বললাম, ওয়াহু হান্তা, ওয়াহু হান্তা! খতম করো বজ্জাত সভ্যগুলোকে, শেষ করে ফেল। লুকাস আর হ্যারিচু আমার চিৎকার শুনে যেন চমকেই উঠেছিল। তারাও একসঙ্গে হিংস্র স্বরে চেঁচিয়ে উঠল, ওয়াহু হান্তা! একটু পরেই জানতে চাইলাম, লুকাস আর কত দূর? লুকাস দুটো আঙুল দেখালো, তার মানে আর দুটো শিকারের পথ। এ কি লুকাস, সামনে কি সমুদ্র? অত বিশাল ফাঁকা কেন? লুকাস অস্ফুট স্বরেই বলল, রিও ম্যারাও এসে গেল। রিও ম্যারাও মানে আমাজন নদী? আরে এসে গেল সেই স্বপ্নের আমাজন। এই নদী গিয়ে যেখানে মিশেছে সেখানে একটা বিশাল হ্রদ, আর হ্রদের কিনারা দিয়েই আমরা এগিয়ে চললাম। তীব্র স্রোত বইছে হ্রদের দিকটায়। লুকাস বলল, টিটেচু, বাঁদিকে দেখো, এটা হচ্ছে প্যাসো স্যান্ডো। প্যাসো স্যান্ডো? তার মানে জোয়াকিম বুড়োর খামার বাড়ি আছে তো এখানে। কিন্তু নিজের দিকে লক্ষ্য করে অবাকই হলাম। আশ্চর্য, আমি তো এখন অন্য টিটো, মানে টিটোচু। হয়তো হিরণ মামাকে সামনে দেখলেও আর ঝাঁপিয়ে পড়ব না তার বুকে। হয়তো সভ্য লোভী মানুষ ভেবে তীর বা বল্লম ছুঁড়ে মারব মামার দিকে। হ্যাঁ, আমি একজন জিভারও এখন। আমারই পূর্বপুরুষ 7 রাজার ধন রেখে গেছেন গোপনে কোনো এক পাহাড়ের গুহায়। আমারই দেবতা ওয়াকিনীর পবিত্র সম্পত্তা। আমি কি তা সভ্য মানুষদের লুট করতে দিতে পারি? হুঁশিয়ার হিরণ মামা, হুঁশিয়ার! সাবধান মিস্টার সিএমএল, তুমিও হুঁশিয়ার বুড়ো জোয়াকিম। তুমি রেড ইন্ডিয়ান না, এই অরণ্যের সন্তান ছিলে না তুমি। ধিক তোমাকে! বিশ্বাসঘাতক হয়ে পথ দেখাতে চাও ওই সভ্য মানুষদের। সবার আগে তোমাকেই খতম করা দরকার বুড়ো জোয়াকিম। হ্যাঁ, থু! আমি আবেগচঞ্চল হয়েই বলে উঠলাম, লুকাস, হ্যারিচু, আমি আর ফিরব না সভ্যদের জগতে। তোমাদের সঙ্গেই চিরজীবন থেকে যাব। আন্দেজ পাহাড়ে পরীদের নাচ দেখব। তাদের হাতে থাকবে উড়ুগু ফুল। হারানো সেই ফুলের গন্ধে মৌ মৌ করবে জ্যোৎস্না রাতের ওই বন। হেকুটা ফলের রস খেয়ে আমি তোমাদের নেমার্তিন বা যুদ্ধের নাচ নাচব তোমাদেরই হাত ধরাধরি করে। কি আছে ভাই, কি আছে ওই সভ্য জগতে? ছি ছি, ওই বই মুখস্থ করা, পরীক্ষায় পাশ করা, চাকরি করা, এটা কি জীবন? লুকাস হাসল। ভাই টিটেচু, তোমার ভাবভঙ্গি দেখে আমরা তা আঁচ করতে পেরেছিলাম। তা না হলে গুলি ভরা রিফিলি তোমার হাতে মোটল কতবার তুলে দিয়েছে বলো তো? ইচ্ছে করলে তুমি সবাইকে মেরে পালিয়ে তো আসতেই পারতে, কিন্তু তুমি পালাওনি। আরে আমরা জানি তুমি পালাবার জন্য এখানে আসোনি। টিটেচু, দেবতা ইয়াগিনচি তোমাকে পাঠিয়েছেন তো, তুমি পালাবে কেন? হ্যারিচু বলল, হ্যাঁ ঠিক তাই, ঠিক তাই ভাই হ্যারিচু, ভাই লুকাস। ওয়াহু হান্টা! বেশ খানিকক্ষণ পরে অ্যামাজনকে ডান দিকে রেখে আমরা আর একটা ছোট নদীতে ঢুকলাম। এর নাম লুকাস জানালো রিও সান্তিয়াগো। তারপর কিছুটা এগিয়ে ডাইনে পাহাড়, বায়ে জঙ্গল পড়ল। এবার আমাদের ক্যানোটা ঝোপের দিকে এগোলো। আমি দা দিয়ে ঝোপ কেটে কেটে চলেছি, আর সুরঙ্গের মতো খালপথ ধরে আমাদের ক্যানো ভেসে ভেসে চলেছে। জঙ্গলের এই জায়গাটা যে কি গভীর অন্ধকার তা কল্পনাও করা যায় না। বেশ কিছু দূর যাবার পর আবারও ফাঁকা জায়গা আর জ্যোৎস্না দেখতে পেলাম। এখানেই কেন বেঁধে লুকাস লাফ দিয়ে নিচে নামল। তারপরই ধীরে ধীরে বলল, টিটেচু, তুমি শুধু রিফিলি নাও, অঢেল গুলি পেয়ে যাবো এরপরে।
আমরা ধনুক আর বল্লম নিচ্ছি। তিনজনে বড় বড় গাছের তলা দিয়ে এগিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম। সামনে একটা চর পড়া নদীর মতো জায়গা জ্যোৎস্নাতে পরিষ্কার দেখা যাচ্ছে। তার ওধারেই ফাঁকা মাঠ আর পাহাড়। চরের ওপর দিকে একটা কাঠের ঘর, তাতে আলো জ্বলছে। আর চরের ওপর সারসার গোটা 6 তাঁবু তো হবেই। লুকাস আবারও চাপা গলায় বলল, ওই ঘর, ওইখানেই রিফিলি আছে, অনেক গোলা বারুদও আছে। তাঁবু দেখেই বুঝলাম এরা নিশ্চয়ই সোনা বা হীরের খনির তল্লাশে এসেছে। আমরা তিনজনে চরের ধারে ঝোপঝাড়ের আড়লে আড়লে এগিয়ে চললাম। তাঁবুতে কোনো সাড়া নেই। সভ্য লোকগুলো তাঁবুর ভেতর হয়তো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। অনেকটা ঘুরে চড়া পেরিয়ে ওধারের ঘাসের মাঠে উঠলাম। ঘাসগুলো আমাদের মাথার সমান উঁচু, ঠেলে এগোতে হচ্ছে। খানিক পরেই ঘরটার পিছনে গিয়ে পৌঁছালাম। কোনো বারান্দা নেই। পেছন ঘুরে এবার সামনে এলাম। না, কারোকে দেখতে পেলাম না। কিন্তু হঠাৎই কুকুরের গর্জন শুনলাম। সর্বনাশ! কুকুর একটা নয়, অনেকগুলোই তো মনে হচ্ছে। আমি লুকাসের গায়ে চিমটি কাটলাম। লুকাস ফিসফিস করে বলল, টিটুচু, কুকুর 3টে, কিন্তু ভেবো না সে আমি সামলাবো। কুকুরগুলো কাছে এলেই আমি দৌড়ে পালাতে লাগবো। ওই যে দেখছো মরার হ্রদ, ওর উত্তর দিকে চোরাবালি। ওরা আমার পিছন পিছন ওখানেই যাবে, আর তারপর চোরাবালিতে পড়ে ডুবে মরবে। শোনো, আমি ঠিক ক্যানোর কাছে গিয়ে জঙ্গলে অপেক্ষা করব। দাঁড়াও, আমি বেটাদের সামনে যাচ্ছি। লুকাসের বুদ্ধির তারিফ না করে পারলাম না। যেই সে একটু এগিয়েছে অমনি 3টে কুকুর দৌড়ে এলো থেকে। লুকাসও তখনই অবিশ্বাস্য বেগে পিছনের ঘাসের জঙ্গলে একেবারে অদৃশ্য হয়ে গেল। কুকুরগুলো তাকে তাড়া করে চলে যেতেই ঘর থেকে একজন সাদা চামড়ার লোক একটা বন্দুক নিয়ে দৌড়ে এলো। আমরা দুজন ঝোপের মধ্যেই হামাগুড়ি দিয়ে চুপচাপ বসে আছি। সে টর্চের আলো ফেলতে লাগলো। জোরে কাম, কাম জোরে কাম, লেসা লেসা, here I am, লেসা কাম। তারপরই ঘরের পিছনে গিয়ে কুকুরগুলোকে ফিরে আসবার জন্য ডাক দিল। সঙ্গে সঙ্গেই হ্যারিচু তার উপর ঝাঁপিয়ে পড়ল। আচমকা আক্রমণের লোকটা মাটিতে আছাড় খেয়ে পড়ল। হ্যাঁ, এই কাজে জিভারদের কিন্তু জুড়ি নেই। আমাকেও ঠিক একই কৌশলে আসিমোরা ধরে নিয়ে গেছিল সেদিন। টু শব্দটি পর্যন্ত করতে পারিনি আমি। বলবান হ্যারিচু ওকে ঠেসে ধরে রইল। আমি এই সুযোগ ছাড়লাম না। ছায়ার আড়ালে দৌড় দিলাম। খোলা দরজা পেয়ে ঘরে ঢুকে পড়লাম। পরক্ষণেই দেখি এক মেম সাহেব বিছানায় শুয়ে কি একটা বই পড়ছে। বই মুখের ওপর থাকায় আমার ঘরে ঢোকা সে টের পায়নি। দেখতে পেলাম ডান দিকের কোণে কয়েকটা আলনা মতো রয়েছে। তাতে অনেকগুলো রাইফেল থাকে থাকে সাজানো, আর তার নিচে অনেকগুলো বাক্স। দেখেই চিনতে পারলাম গুলি বারুদ রয়েছে ওগুলোতে। আমার হিরণমামার দলেও এরকম অনেক বাক্স দেখেছিলাম, সব কাঠের বাক্স। রিচার্ড, কি ব্যাপার? মেম সাহেব বই পড়তে পড়তেই বলল। আর এক মুহূর্তও দেরি করা ঠিক নয়। একটু কাছে আসতেই বই নামিয়ে রেখে মেম সাহেব আমার দিকে তাকালো। তারপরই হুড়মুড় করে বিছানায় উঠে বসে বলল, হেই, কে তুমি? আমি হেসে বললাম, ম্যাডাম, আমি একজন ইন্ডিয়ান। না না, মিথ্যা বলিনি। আমি তো সত্যিকার ইন্ডিয়ার মানুষই। কলম্বাস 1492 খ্রিস্টাব্দে আমেরিকা আবিষ্কার করে ভেবেছিলেন এটাই ভারতবর্ষ বা ইন্ডিয়া। তাই তো ওখানকার আদিম অধিবাসীদের ইন্ডিয়ান বলেছিলেন। আর সেই থেকে আজও ওরা ইন্ডিয়ান হয়েই রইল। হঠাৎই মেম সাহেব ডাকলেন, রিচার্ড, রিচার্ড, শিগগিরই এসো। আমি বললাম, ম্যাডাম খবরদার, যা বলছি চুপচাপ শুনুন। কিন্তু মেম সাহেবটি ভয়ানক তেজি। আর তারপর আমার মতো একজন কম বয়সী ছেলে তার ঘরে ঢুকে শাসাচ্ছে, সে তা বরদাস্ত করবে কেন? চেঁচিয়ে উঠল, রিচার্ড! এবার তার বুকে রাইফেলের নলটা ঠেকাতেই সে হাউমাউ করে গড়িয়ে বিছানায় পড়ে গেল। তখন ঘরের কোনায় যে দড়ির বান্ডিল দেখেছিলাম তাই দিয়ে আষ্টে পিষ্টে খাটের সঙ্গে মেম সাহেবকে আমি বেঁধে ফেললাম। এরপরই মেম সাহেব আর টু শব্দ পর্যন্ত করল না।
বাইরে হ্যারিচুর শীষ শুনলাম। আর দেরি নয়, রাইফেলগুলো বের করে বাইরে আনলাম। গুলি ভরা বারুদের বাক্সগুলোও একে একে বাইরে আনলাম। আমাকে দেখেই হ্যারিচু ঝোপ ঠেলে বেরিয়ে এসে হাসি মুখে বলল, ও বেটা ঘুমাচ্ছে। অর্থাৎ লোকটা অজ্ঞান হয়ে গেছে। আমি বললাম, কিন্তু হ্যারিচু, এত সব নেব কিভাবে? টিটুচু, তুমি রিফিলিতে গুলি ভরেছ কি? ঠিক কথা। একটা কাঠের বাক্স রাইফেলের কুদো দিয়ে সামান্য ফাঁক করে গুলি পেলাম। এবার রাইফেলে 6টা গুলি ভরলাম। শার্টের বুক পকেট আর প্যান্টের 2 পকেটেও একগুচ্ছ করে গুলি ভরলাম। দেখলাম ততক্ষণে অস্ত্রশস্ত্র সব বইতে শুরু করেছে হ্যারিচু, মার ঝোপের মধ্যে রেখে আসছে। এবার আমিও হাত লাগালাম। এইভাবেই 3-4 দফায় দুজনে মজে যাওয়া সেই হ্রদের পাড়ে এলাম। তারপর সেখান থেকে জঙ্গলে, তারপর একইভাবে খালের ধারে নৌকোর কাছে পৌঁছানো সম্ভব হল। ধূর্ত লুকাস ওখানেই ঘাপটি মেরেছিল। এবার বেরিয়ে এসে বলল, টিটুচু, টিটুচু, কুকুরগুলো সব তলিয়ে গেছে চোরাবালিতে। হ্যাঁ বুঝেছি, ভাগ্যিস তুমি তলিয়ে যাওনি। আমি জানি কোথায় পা ফেললে বাঁচা যাবে। কথাটা বলে লুকাস খুশিতে হাসতে লাগল। আমাজনে পৌঁছানোর পর প্যাসেঞ্জার কাছে গিয়ে বললাম, শোনো লুকাস, তোমরা এখানে একটু অপেক্ষা করবে? কিন্তু কেন? না, এখানে কোথায় জোয়াকিম বুড়োর খামার বাড়ি আছে, আমি একবার ওর সঙ্গে দেখা করে আসতাম। সে কি, কেন? আসলে ওকে বলে আসতাম, মামা যেন আমার জন্য ব্যস্ত না হন, আমি তোমাদের সঙ্গে ভালোই আছি। ওই দেখো, চাঁদ ঢলে পড়েছে। ভোর হওয়ার আগেই আমাদের পৌঁছতে হবে। আর আর চাঁদ থাকতে থাকতে না পৌঁছলে বিয়ের লগ্ন হাতছাড়া হয়ে যাবে আমার। হ্যাঁ, সেও তো বটে। আমি মনমরা হয়ে গেলাম। যাকগে, বেচারার বিয়েটা তো হোক, তারপর আসা যাবে জোয়াকিম বুড়োর খোঁজে। এখন তো আমি আমাজনেরই মানুষ, একজন জিভারও। আর ভয় কিসের? জঙ্গলের আতিপাতি খবর আমি জানি, আর কিছুয়া ভাষাটাও তো শিখেছি। হ্যারিচু কিন্তু সাহেবের টর্চ কুড়িয়ে আনতে ভোলেনি। সে বোতাম খুঁজে পাচ্ছিল না। ওই ভুতুরে আলোটা জ্বালবার সাধে সে মরিয়া হয়ে টর্চটা আছাড় মারে আর কি। আমি তাকে শিখিয়ে দিলাম। সে যেই টিপছে আলো জ্বলে উঠছে। সে যেন একটা সাপ ধরে আছে, এমনভাবেই টর্চটা ক্যানোর গলুইতে ফেলে দিল। আমি অনেকবার ওকে বুঝিয়ে ওর ভয় কাটালাম। তারপরই সে বারবার টেপে আলো জ্বলে ওঠে, আর অমনি খিলখিল করে হেসে খুন হয়। টর্চ কি তা লুকাস জানে, সে ধমকাচ্ছিল, খবরদার হ্যারিচু, কারো চোখে পড়ে যাব আমরা। কিন্তু হ্যারিচু কারো মানা শুনলে তো। যেটাকে সে ওয়াকিনির ভুতুরে মারাত্মক অস্ত্র ভেবেছিল, তা যে কোনো ক্ষতি করছে না দেখে তার এত আনন্দ। তেমনি অবাকও সে কম হচ্ছে না। সে সুইচে আঙুল রেখে বিড়বিড় করছে, কোনো আলো নেই, ওয়াকিনিও নেই। তারপরই আঙুলের চাপে আলো জ্বললে হেসে গড়িয়ে পড়ছে, বলছে, কোত্থেকে আলো এলো? ওয়াকিনি তো নেই। আমাদের নৌকো যখন সেই ম্যাসিও জিভারোদের এলাকায় এলো, তখন লুকাস হাল ছেড়ে দিয়ে এসে ওর হাতের টর্চটা কেড়ে নিল। নৌকা ঘুরপাক খাচ্ছিল, এবার আবারও ঠিক পথে এগোল। তখন হ্যারিচু গম্ভীর মুখে চাঁদের দিকে তাকিয়ে বলল, নোহা, নোহা, ওই চাঁদের পিছনে তাহলে একজন জিভারও আছে আমার মতো। হ্যাঁ হ্যারিচু, আছে হয়তো, তবে তোমার চেয়ে অনেক বড়। আমি হেসেই বললাম। আর সেই সময়ই কানে এলো আবারও সেই ম্যাসিওদের ঢাকের শব্দ। শোনামাত্রই লুকাস ও হ্যারিচু দুজনেই উত্তেজিত হয়ে জোরে কেন বাইতে শুরু করল। আমি জানতে চাইলাম, কি হলো লুকাস? লুকাস এবার রুদ্ধশ্বাসে বলল, টিটুচু, ওদের ঢাক বলছে ওয়াকিনির দূতের চামড়ার রং সাদা, তার ঠোঁটের ওপর আর চিবুকে আজগুপি সব চুল রয়েছে, তার হাতে খুদের রিফিলি, আর সে রিও মারাওতে মানে আমাজন নদে মস্ত বড় চলন্ত কাছিমের পিঠে ঘুরে বেড়ায়। সেই কাছিম আবার হুসুস করে ধোঁয়া উগড়ায়, তার পেটে হু হু করে আগুন জ্বলে। ওহো, একটা কথা বলতে তো আগাগোড়া ভুলে গেছি। এই জিভারো ইন্ডিয়ানরা, তারা প্রত্যেকেই মাকুন্দ।
তার মানে ওদের দাড়িগোঁফ গজাই না। কিন্তু লুকাসের মুখে ম্যাসিওদের ঢাকের এই খবর শুনে আমি লাফিয়ে উঠলাম। এ তো অবিকল ট্রাভেল্লোর বর্ণনা। তারই তো মাছ ধরা স্ট্রিমার আছে, দাড়িগোঁফ রয়েছে, আর খুদে রিফিলি অর্থাৎ রিভলভারও রয়েছে। নির্ঘাত শয়তান ট্রাভেল্লো ছাড়া এ আর কেউ নয়। আমি তাকে ম্যাসিও ওঝার কথা বলেছিলাম, আর ওই বেটা তখনই হিরণ মামাদের অভিযানের আসল রহস্য আঁচ করে নিয়েছিল মনে হয়। আর এখন কিভাবে ঠিক জায়গায় গিয়ে জুটেছে এবং ওই জিভারদের সঙ্গে ভাবও করে ফেলেছে। সর্বনাশ! তাহলে তো ধূর্ত বদমাইশটা গুপ্তধন না হাতিয়ে ছাড়বেই না। আমি গুলি ভরা রাইফেলটা শক্ত করে ধরলাম। আমার জামা আর প্যান্টের মোট 3টে পকেটেও গুলি ভর্তি। চেঁচিয়ে উঠলাম আমি, লুকাস, নৌকা ভেড়াও! লুকাস কিছু বুঝে ওঠার আগেই ওর কাছে গিয়ে টর্চটা কেড়ে নিলাম। তারপরই এক ধাক্কায় হাল ঘুরিয়ে দিতেই নৌকা পাড়ের ঝোপে ঢুকে গেল। আমিও লাফ দিয়ে ঝোপের মধ্যে নামলাম। লুকাসরা কি ভাবলো কে জানে, আচমকা ভয় পেয়ে দ্বিগুণ বেগে কেন বয়ে পালিয়ে চলে গেল। ওদের উদ্দেশ্যে চেঁচিয়ে বললাম, শোনো লুকাস, আমি ফিরব, ওঝাকে বলো আমি ফিরে আসব। আমি কান পেতে ঢাকের শব্দ শুনছিলাম। কিছুক্ষণ শোনার পরই বুঝতে পারলাম লুকাস ঠিকই বলেছিল। টেলিগ্রাফে আমরা যেমন টরে, টক্কা এই দুটো শব্দকে নানাভাবে সাজিয়ে খবর পাঠাই, ওদের ঢাকো, গুম, গুম এই দুটো বলকে অবিকল সেইভাবেই ব্যবহার করে খবর পাঠাচ্ছে। ঢাকের বাজনার সাহায্যে খবর পাঠানো পৃথিবীর সব দেশেই আদিম মানুষের রীতি। জঙ্গলের নানা জায়গায় ওদের সব জাতিগোষ্ঠী, আত্মীয় স্বজন রয়েছে। কাছের বস্তি বা পুয়েরোতে যেমনি ঢাকের শব্দ পৌঁছয়, সেখানেও অবিকল ওই বলগুলো ঢাকে বাজিয়ে দেওয়া হয়। আর তাই শুনেই আর একটা পুয়েরোর লোকেরা নিজেদের ঢাক বাজিয়ে খবরটা ছড়িয়ে দেয়। এইভাবে 10-15 মিনিটের মধ্যে কয়েকশো মাইল এলাকা জুড়ে খবর পৌঁছে যায়। ম্যাসিও গোষ্ঠীর জিভারোরা নির্ঘাত শয়তান ট্রাভেল্লোর খবর ছড়াচ্ছিল আমাজনের অরণ্যে। চাঁদ তখন পশ্চিমে ঢলে পড়েছে, জ্যোৎস্নার রঙও ফ্যাকাশে হয়ে আসছে। গাছপালা ঝোপঝাড়ের আড়ালে আমি এগিয়ে চলেছি ঢাকের বাজনা লক্ষ্য করে। মাঝে মাঝে থমকে দাঁড়াচ্ছি, চমকে উঠছি। সেই ভয়ঙ্কর অমানসিক চেরা গলার ডাকটা ভেসে আসছে যেন কোত্থেকে। সঙ্গে সঙ্গেই বাতাস যেন থমকে যাচ্ছে, সারাটা অরণ্য আতঙ্কে নিঃসার হয়ে পড়ছে। ওই আওয়াজটা কিসের? তবে সে কি কোনো প্রাণীর, নাকি বা অপদেবতার? অমন বিভৎস চিৎকার করছে কেন সে? সামনে একটা ফাঁকা ঘাসের মাঠ, তারপরই উঁচু হয়ে উঠেছে টিলাগুলো, বড় বড় ক্যাকটাস আর ফণিমনসা গাছের ঝোপঝাড়। টিলার মাথায় উঠে ওপাশে নজর গেল। বিশাল উঁচু উঁচু গাছের জঙ্গল শুরু হয়েছে ওদিকের ঢালে, অন্ধকার পাঁচিলের মতোই দেখাচ্ছে। তার পিছনেই রয়েছে পাহাড়। কিন্তু এবার ঢাকের আওয়াজটা আমার খুব কাছেই মনে হলো, আর অন্ধকারের মধ্যে কিছু আগুনের ফুলকি নড়াচড়া করছে দেখতে পেলাম। আমি সাবধানে নামলাম। বড় গাছগুলোর কাছে যেতেই দেখলাম, হ্যাঁ, একটা নাচ গানের আসর চলছে। নেরমাতিন অর্থাৎ যুদ্ধের নাচ নাচছে ওরা। গাছের আড়ালে আড়ালে হামাগুড়ি দিয়ে এগোলাম। ওহ, পথ যেন ফুরুতেই চায় না। মনে হচ্ছিল কাছে, অথচ এত দূর। পাহাড়ের নিচে একটা ফাঁকা সমতল জায়গায় তখন ম্যাসিও জিভারোদের উৎসব চলছে। একদল জিভারো নাতেমা অর্থাৎ একরকম জঘন্য বিষাক্ত মদ তাই খাচ্ছে। তা ওদের হাতে একটা অদ্ভুত ধরনের কাঠের পাত্র দেখেই বুঝতে পারলাম। আর বাঁশের চোঙায় যারা খাচ্ছে তাদের মদের নাম আউয়াউসা। অবশ্য এটা একটু মিঠে। কেউ কেউ আবার খাচ্ছে পাতার ঠোঙায়, তার নাম আইয়াগুয়াসা। এও কিন্তু সাংঘাতিক মদ। অনেকেই গড়াগড়ি খাচ্ছে মাটিতে। পিছনেই রয়েছে ওদের বস্তিঘর বা হাসিয়েন্দা। আগেই তো বলেছি, হাসিয়েন্দার মাত্র একটাই দরজা থাকে। ওই দরজারই কাঠের গুড়ির আসনে যে বসে বসে ঝিমোচ্ছে, তাকে ভালো করে লক্ষ্য করার জন্য যেই একটু মুখ বার করেছি, অমনি আমার কাঁধে কার যেন হাত পড়ল।
চমকে উঠেই মুখ ঘোরালাম। এখানে ঝোপের মধ্যে বেশ অন্ধকার। কে যেন আমার কানের কাছে ইংরেজিতে ফিসফিস করে বলে উঠল, চুপ, আমি তোমার বন্ধু। হে কি, আমি স্বপ্ন দেখছি না তো? কয়েক মুহূর্ত হাদারাম হয়ে তার দিকেই তাকিয়ে রইলাম। তারপরই লোকটাকে আবঝার টের পেলাম। না, ভূতটুত নয়, স্রেফ জলজ্যান্ত মানুষই বটে। সে আমার হাত ধরে টেনে ফিসফিস করে ফের বলল, এদিকে এসো। পিছু হটে বেশ খানিকটা গিয়ে সে উঠে দাঁড়ালো। আমিও উঠে দাঁড়ালাম। ভোরের আলো ফুটে উঠছে একটু একটু করে। পাখিরাও ঘুম ভেঙে ডাকাডাকি শুরু করেছে। চারপাশের জঙ্গলে আবারও একটা দিনের সাড়া পড়ে গেছে। তার সুরেই সুর মিলিয়ে জিভারদের ঢাক তখনও বেজেই চলেছে। আলখাল্লার মতোই একটা অদ্ভুত পোশাক পরা লোকটা, হাতে বন্দুক, বুকে টোটার মালা, মাথায় বাঁধা রয়েছে রেড ইন্ডিয়ানদের মতো ফেটটি। সে আমার হাত ধরে আমাকে পাহাড়ের দিকে নিয়ে চলল। একটা বড় পাহাড়ের আড়ালে খোলা জায়গায় দুজনে বসে পড়লাম। এবার এতক্ষণে দেখলাম লোকটা লম্বা হাড়গিলে চেহারার এক বুড়ো। সে মিটি মিটি হাসছিল। অবাক হয়েই জানতে চাইলাম, কে কে আপনি? বুড়ো চাপা হেসে বলল, সিনর সিনর টিটো, তুমি নিশ্চয়ই আমার নাম শুনেছ। তোমার মামা কিছুদিন আগে আমার মাননীয় অতিথি ছিলেন। হ্যাঁ, তোমার খবর আমি সব জানি। তোমার মামা মামা কোথায়, কেমন আছেন? আমি উত্তেজনায় অস্থির হয়ে বললাম, ব্যস্ত হইও না, ব্যস্ত হইও না, সব বলছি। শোনো, জিভারুরা তোমাকে ধরে নিয়ে যাবার পর তিনি আর সিনর সিএমএল দুজনে লোকজন নিয়ে খুব খোঁজাখুঁজি করেন, পান না। তারপর আমার খামার বাড়ি গিয়ে ওনারা হাজির। আমি তো জঙ্গল কেটে চাষবাস করি, কিছু গরু বাছুরও পুষি। প্যাসো স্যান্ডোতে আমার ফার্ম বা ক্যাটেল রেঞ্জ রয়েছে। তা সিনর জোয়াকিম? তা আপনি সেই সিনর জোয়াকিম, তাই না? ঠিকই ধরেছ বাছা, আমি জোয়াকিম বুড়ো। বর্ষা ছুঁড়ে এখনো পুমা মারতে পারি। হ্যাঁ, নেকড়ে ঠেঙাতেও আমার জুড়ি নেই এই অ্যামাজনে। ও, জানেন, আমি আপনার খোঁজেই বেরোবো ভাবছিলাম। তা শোনো, তোমার মামা আর সিএমএল তারা তো আমার অতিথি হলেন। জিভারদের সঙ্গে আমার অবশ্য অল্প স্বল্প যোগাযোগ আছে। আমাকে ওরা কিন্তু শত্রু মনে করে না। মাঝে মাঝে জন্তু জানোয়ার মেরে ওদের উপহার দিয়ে আসি কিনা। তাছাড়া বুঝতেই তো পারছো, আমিও একজন রেড ইন্ডিয়ান। ওদের সঙ্গে তো আমার রক্তের যোগ আছে। কাজেই আমি ওই এলাকাতে তোমার খবর নিলাম। তখনই জানলাম আসিমোরা তোমাকে ধরে নিয়ে গেছে। আসিমোরা ভীষণ এক গুয়ে জাত। একবার এক বেটা আসিমোকে চেপে ধরলাম। তখন বুঝলাম ওদের ওঝার হুকুম হয়েছিল একজন সাদা চামড়ার সভ্য লোকের মুন্ডু দিয়ে সানসা বানাতে হবে, তবেই ওয়াকিনি ইগুয়াঞ্চির রাগ কমবে। কিন্তু তুমি তো হাত ফসকে পালিয়ে গেছো। ওঝাটাও রাক্ষসে গাছের কবলে পড়ে মারা পড়েছে। তাই আসিমোটা বলল ওরাও তোমাকে খুব খোঁজাখুঁজি করছিল। পরে খবর পেয়েছে যে তুমি ওদের শত্রু গোষ্ঠী ট্যাসিনোদের নুহা মানে অতিথি বন্ধু হয়ে আশ্রয় পেয়েছো। হ্যাঁ সিনর জোয়াকিম, তারপর ওরা দল বেঁধে এক রাতে আমাদের উপর চড়াও হয়েছিল। হ্যাঁ জানি, সব জানি। তারপর শোনো, তোমার মামা এ খবর পেয়ে ট্যাসিনোদের কাছে যাবেন ঠিক করলেন। কিন্তু সেই রাতেই এক কাণ্ড হইল। ম্যাসিও ওঝার যে সানসা ওর কাছে ছিল তা চুরি হলো। সে কি, চুরি হয়ে গেল? হ্যাঁ, কিন্তু এই নিয়ে তোমার মামার সঙ্গে সিনোর সিএমএল এর প্রচন্ড বিবাদ হলো। কিছুতেই ওদের ঝগড়া আমি মেটাতে পারলাম না। তোমার মামা ভাবছেন সিএমএল চোর, আর সিএমএল ভাবছেন
তোমার মামাই চুরি করেছে। জানো, ওরা ভাবে গুপ্তধন একাই মেরে দেওয়ার মতলব। বুড়ো হেসে উঠল। তারপর তারপর কি হলো সিনর? তারপর তোমার মামা রাগ করে একাই চলে গেলেন। আমি ওকে কুইটো শহর অবধি পৌঁছে দিয়ে এলাম হাঁটা পথে। ঘোড়ায় 24 ঘন্টা লাগতো। তোমার মামা কুইটোর ভারতীয় দূতাবাসে সব জানিয়ে একটা হেলিকপ্টার জোগাড় করলেন তোমাকে খোঁজার জন্যই। তারপরই আমি ফিরে এলাম আমার নিজের ফার্মে। আর সিএমএল সাহেব? হ্যাঁ, চোর যে সিএমএল নিজে আমি টের পেলাম ফিরে আসার পর। দেখি শয়তান জেলে ওই ট্রাভেল্লোটা ওর কাছে জুটেছে রাতারাতি। ট্রাভেল্লোর কুবুদ্ধিতে পড়েই যে সিএমএল এই কর্ম করেছে তাতে কোনো সন্দেহ নেই। জানো, আমি বাটপার খুনে ট্রাভেল্লোকে একদম দুচোখে দেখতে পারি নে। বললুম, এবার ভাগো দেখি সব। আমার গরু বাছুরগুলো চুরি হলো কিনা কে জানে। ওরা চলে গেল তখনই। আমি কিন্তু তোমার খবর দিব্যি রাখছিলাম, কিন্তু ট্যাসিন ওদের হাসিয়েন্দাটা ঠিক কোথায় তা তো জানি নে। কারণ ওই এলাকাটা হচ্ছে আন্দিজ পাহাড়ের কাছে, অনেকটা দূর, বুঝলা। তার উপর বারবার ফার্ম ফেলে গেলে খুব তো লোকসান হয়। আমার লোকগুলো তো বড্ড চোর। তবে জানতুম সিনোর হিরণ যে তোমার খোঁজ নিশ্চয়ই পেয়ে যাবেন শিগগির। তাছাড়া তুমিও তো ওদের নুহার কোনো ক্ষতি ওরা করে না। হ্যাঁ। জোয়াকিম বুড়ো একটু দম নিয়ে ফের বলতে শুরু করল। ট্রাভেল্লো জানে তোমার খবর, বুঝলা। সে তোমাকে আন্দিজ পাহাড় থেকে একবার নাকি দেখেছিল। হ্যাঁ সিনর জোয়াকিম, এবার আমার মনে পড়ছে। কাকে যেন পাহাড়ের উপর একবার দেখেছিলাম দূরবীন চোখে। হ্যাঁ, জানো, ট্রাভেল্লো তখনও জানতো না যে ম্যাসিওরা প্যাসো স্যান্ডোর কাছাকাছি থাকে। সে ভেবেছিল ওরা থাকে আন্দিজের ওদিকে, তাই তো গিয়েছিল। গত রাত্রে আমি হঠাৎই ঢাকের শব্দ শুনলাম, চমকে উঠলাম। ওই সাংকেতিক বলির মানে আমি তো তা জানি, তাই তো চুপি চুপি ব্যাপারটা দেখতে এখানে আসছিলাম। হঠাৎই ওদিকে টিলার ওপর তোমায় দেখলাম, তখনই পিছু নিলাম। আরে, এ নির্ঘাত সিনোর হিরণের ভাগ্নে ছাড়া আর তো কেউ নয়। কিন্তু তার চেয়েও অবাক কাণ্ড কি জানো? ট্রাভেল্লো তো এদের নুয়া হয়েছে, হারানো মুন্ডু ফিরিয়ে দিয়েছে ওদের। কিন্তু এই সিএমএল সাহেব কোথায় গেলেন? হ্যাঁ, কোথায় গেলেন সিনোর সিএমএল? কোথায় যেতে পারেন? না, তাকে তো দেখলুম না ট্রাভেল্লোর পাশে। কোথায় গেলেন সিএমএল? কোথায় গেলেন? প্রশ্নটা বার কতক নিজেকেই করল জোয়াকিম বুড়ো। আমি শিউরে উঠেই বললাম, আচ্ছা সিনর জোয়াকিম, তাহলে কি শয়তান জেলেটা মানে ট্রাভেল্লো মিস্টার সিএমএলকে মেরে ফেলেছে? বুড়ো জোয়াকিম মাথা দোলালো, বলল, না না, বলা কঠিন। ঢাকে তো সেরকম কোনো খবরই দেয়নি। সিনর জোয়াকিম, আমার মনে হয় ওর পক্ষে তাই সম্ভব। হ্যাঁ, জিভারদের গুপ্তধনের লোভে এমনি করে যুগ যুগ ধরে কত মানুষ যে জান খুইয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আমার বয়স ওই জঙ্গলের সবচেয়ে বুড়ো ম্যানিয়ক গাছটার চেয়েও বেশি। হ্যাঁ, আমি কি কম মানুষ মারা দেখলাম? ম্যাসিওদের ধনে তো অভিশাপ আছে। তা বাসা টিটো, এখন আর এখানে বসে লাভ নেই, বুঝলে। দিনের বেলা তো কিছু ঘটবে না। এখন সারা দিন ওরা ঘুমোবে, নেশা করেছে তো। চলো আমার বাড়ির দিকে যাই। চান খাওয়া সেরে ঘুমায় নাও, তারপরে রাত আসুক, তখন দেখা যাবে। আচ্ছা, তা সে কত দূর সিনর? তা মাইল 10-12 তো হবে। আপনি এলেন কিসে? কেন, ঘোড়ায়। ঘোড়াটা ওই টিলার গায়ে বাঁধা।
ওই গাছের ত্রিসীমানায় কোনো জিভারও পা দেয় না। হ্যাঁ, কেন জানো? ওই গাছে ওরা মোড়লের মরা ঝুলিয়ে রাখে। তাই তো মোড়লের ভূত ওখানে ওত পেতে নাকি বসে রয়েছে। আর পূর্ণিমার রাত এলেই সেই ভূতটা মারাত্মক চেঁচায়। হ্যাঁ, আমি শুনেছি সিনোর। হ্যাঁ, একটু আগে তো ভূতে ডাকছিল। ভূত? সত্যিকার ভূত? হ্যাঁ, ভূত ছাড়া আবার কি বলো? সে রহস্য পরে বলবো খন। হ্যাঁ, ওঠো ওঠো, দিনের আলো ফুটেছে। ওদের চোখে আমি পড়ে গেলে কোনো ভয় নেই, কিন্তু তোমারে দেখলে। আমার হাতে রাইফেল থাকতে ওদের আমি ভয় পাই না সিনোর। সে তো দেখছি, তুমি বাহাদুর ছেলে। চলো চলো, কেটে পড়া যাক। মিশিমিশি মানুষ মেরে কেন পাপ কুড়াবে বাসা? যেদিন থেকে আমি খ্রিস্টান হয়েছি একটা মানুষও মারিনি আর। আমরা হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতেই বললাম, সিনোর, আপনি নিশ্চয়ই তার আগে খুব মানুষ মারতেন? হ্যাঁ, তবে প্রাণের দায়ে, স্রেফ জান বাঁচাতে। তুমি তো জানো না, হ্যাঁ, কিভাবে আমি একা একাই সেই কষি খোকাটি থেকে এত বুড়ো হয়ে গেলাম। জানো, আমার বাবা মাকে ওই সাদা চামড়ার সাহেবরা গুলি করে মেরেছিল, কারণ হীরের খনির খোঁজ আমার বাপ মায়ে দিতে পারেনি ওদের। আমি বাচ্চা ছেলে একা নদীর চড়ায় হামাগুড়ি দিয়ে তখন খেলা করছি। একটা কুমির ওত পেটেছিল, এগোচ্ছিল। আমি জঙ্গলে গুলির শব্দ শুনে কিছুই বুঝতে পারিনি, পারার কথাও নয়। যাই হোক, তো সেখানে সেই দিন এক ইটালীয় শিকারী শিকার করতে এসেছিল। সেও সাদা চামড়ার মানুষ। কুমিরটা যখন মাত্র হাত তিনেক দূরে, সে দেখতে পেয়েই সেটারে মেরে ফেলল। আমাকেও সঙ্গে নিল। তার সঙ্গে আমি ইটালি চলে গেলাম। কিছুদিন সে দেশে থাকার পর সে আবার ফিরল আমাজনে। এই যে খামারটার এখন আমি মালিক, ওটা তো তারই। তাকে আমি বাবা বলতাম। আমার বয়স যখন মোটে 14, ওই ইতালীয় বাবা পুমার আক্রমণে মারা পড়ল। আমি ফের বুনো হয়ে গেলাম। স্বজাতির লোকেদের সঙ্গে মেলামেশাও শুরু করলাম। খুন খারাপিও করতে হইল কতকবার নানা জায়গায়। কিন্তু আমার বাবার 3টে হুকুম আমি বরাবর মেনে চলেছি। 1, শিকার করতে হলে পুমা বা বাঘ। 2, খেয়ে পড়ে বেঁচে থাকতে হলে ফার্ম চালাতে হবে। 3, মরার পর ভূত না হতে চাইলে খ্রিস্টান হয়ে যাও। চারদিকে ফর্সা হয়ে আসছে। আমরাও ঘোড়ার কাছে পৌঁছে গেলাম। একটা প্রকাণ্ড গাছে বাঁধা আছে ঘোড়াটা। গাছের মাঝখানে বাজ পড়েছিল, তাই কিছু ডাল পুড়ে মরে গেছে। আমি মাথা তুলে খুঁটিয়ে গাছটা দেখছি লক্ষ্য করে জোয়াকিম বুড়ো বলল, টিটো, ভূত এখানে থাকে না। এসো এসো, আমার পিছনে বসো। তা ঘোড়ায় কখনো চেপেছো? না সিনোর, কোনোদিন চাপিনি। হ্যাঁ, শিখিয়ে দেব খন। অমন মজা তুমি তোমাদের মোটর গাড়ি হাঁকিয়েও পাবে না। আরে, পাথুরে মাটি, পাহাড়, ঘাসের বন, ঝোপঝাড়, জঙ্গলের জায়গা, তারপর ধরো নদী নালা, এসব কি ওই কলের গাড়ির পেরোবার সাধ্যি আছে? হ্যাঁ, একটা ঘোড়া যেখানে খুশি যে পথে ইচ্ছে বয়ে নিয়ে যেতে পারে। হ্যাঁ, বাসা টিটো, আমাজনের বন জঙ্গলে ঘোড়ার পিঠে চেপে বেড়ানোর যে কি সুখ তুমি তা জানো না। সেই আনন্দের শেষ নেই। পায়ের নিচ থেকে সাত সাত করে যখন সব কিছু পিছনে যায়, মনে হয় আমি এই জঙ্গলের সম্রাট। হ্যাঁ, ঠিক এই রকম। ততক্ষণে আমরা ঘোড়ায় চেপে বসেছি। জোয়াকিম ঘোড়া ছুটিয়ে দিয়েছে। আমি ওকে চেপে ধরে রয়েছি, রাইফেল দুটোও জিনে আটকানো। সত্যি, এই ছুটে যাবার কোনো তুলনা হয় না। আমার রক্ত নেচে উঠল। কত টিলা, ছোটখাটো কম জলের নদী, অরণ্য, তৃণভূমি
সবকিছু পেরিয়ে মাত্র কিছুক্ষণের মধ্যেই আমরা খামার বাড়িতে পৌঁছে গেলাম। একটা উঁচু টিলার গায়ে কাঠের খুঁটি আর সরু ডালপালার বেড়া দিয়ে ঘেরা জায়গাটা। দেখলাম আরেক দিকে আর একটা শক্ত বেড়ার মধ্যে রয়েছে অজস্র গরু। ঘোড়ায় চড়ে দুজন আধা বিলাতি আধা রেড ইন্ডিয়ান পোশাক পরা লোক পাহারা দিচ্ছে ওদেরকে। দুজনের হাতেই বন্দুক, কতকগুলো কুকুরও রয়েছে ওদের সঙ্গে। ওরা জোয়াকিমেরই মাইনে করা কাউবয় বা রাখাল। আমাদের দেশের মতো বাঁশের বাঁশি বাজানো উদাস রাখাল ছেলেটি কিন্তু নয়, রীতিমতো হিংস্র ওদের চেহারা। একজন তো দেখলাম জোয়াকিম বুড়োর বয়সী, গলায় টোটার মালা ঝুলছে। বেড়ার ভেতর একদিকটায় চাষের ক্ষেত, ভুট্টা, গম, বাজরা এইসব চাষ হয়। পাম্পিং যন্ত্রও রয়েছে, খাল কেটে নদী থেকে জল আনা হয়েছে, সেই জল পাম্প চালিয়ে উঁচু ক্ষেতে সেচ দেওয়া হয়। জনা ৩-৪ রেড ইন্ডিয়ান সাহেবী পোশাকে সেই সব কাজেই ব্যস্ত। এবার আমরা কাঠের ঘরে ঢুকলাম। বারান্দায় আমাকে দেখে একটা তেজি কুকুর গড়গড় করছিল। দেখলাম তাকে আগেই সামলাচ্ছে একটা লোক। সে আমার দিকে হাঁ করে চেয়ে আছে দেখে জোয়াকিম বলল, ওরে টমাস, এ হচ্ছে টিটো, সিনর হিরনের সেই হারানো ভাগ্নে। হ্যাঁ, ওকে উদ্ধার করে আনলাম, বুঝলি? তা ওকে ভালো করে খাইয়ে দে দিকি। বেচারা আজ ৩ সপ্তাহ ধরে শুধু জিভারদের ওই জঙ্গলি খাবার খেয়েই কাটিয়েছে। টমাস বুকে একটা ক্রুশ আঁকল, বলল, হাই যেসু। জোয়াকিম চোখ নাচিয়ে বলল, জানো টিটো, এই টমাস খুবই ভক্তিমান খ্রিস্টান। ও রোববার ঘোড়ায় চেপে 25 মাইল দূরে অ্যান্টিগো গির্জায় প্রার্থনা করতে যায়। হ্যাঁ, ভাবতে পারো? পাদ্রী সাহেব একজন ইংলিশম্যান, তিনি বলেছেন শিগগির ওর বিয়ে দেবেন। কি টমাস, হ্যাঁ? তা সিনোর টিটোকে নেমন্তন্ন করবি তো বাবা? টমাস এবার একগাল হেসে বলল, সিনর জোয়াকিম, আমি ধন্য হব তাহলে। আমারও মন নেচে উঠল। এই নির্জন রহস্যময় আমাজনের অরণ্যে এরা কিভাবে চমৎকার দিনগুলো কাটাচ্ছে। হা, এই তো জীবন। কোথায় কলকাতার ভিড়, নোংরা সব রাস্তা, কলেজের লেকচার শোনা, পরামুখস্থ অফিসের চাকরি বাকরি ঝগড়াঝাটি, আর কোথায় এই বাধাবন্ধন হারা মুক্ত স্বাধীন জীবন। না না, আমি আর দেশে ফিরে যাব না। চৌবাচ্চার জলে স্নান করাটা আমার পছন্দ হলো না। বললাম, সিনিয়র জোয়াকিম, আমি বরং নদীতে যাই, আমার পোষাবে না। হ্যাঁ, আমাজনের হাওয়া লেগেছে, ভালো ভালো, কিন্তু এদেশের নদী, তাতে তো ভয়ঙ্কর সব কুমির। বারে, আমি তো লুকাসদের সঙ্গে নদীতেই চান করতাম। কে লুকাস? ওহো, বুঝেছি, ওকে তল্লাটে সবাই চেনে। ওই হতভাগাটাই তো তোমারে খেয়েছে। ওরে টমাস, ওরে নিয়ে নদীতে যাও, কিন্তু সাবধান, ঝটপট চলে আসবে। টমাস নদীর ধারে বন্দুক হাতে পাহারা দিল। আমি নদীতে স্নান করলাম। অবশ্য সাঁতার কাটাটা জমল না। অচেনা নদী, অজগর, পাইথন, অ্যানাকন্ডা আর কুমিরের রাজত্ব। এই প্রথম মনে হলো হ্যারিচুদের আমি কতটা ভালোবেসে ফেলেছি। আর বোন ইন্নার জন্য আমার মন কেমন যেন টানতে লাগলো। সেই সুন্দর গাছপালা ঘেরা হাসিয়েন্দার মাচায় ঘুমোনো, ভূত আর পরীদের গল্প শোনা রাতগুলো, দিনে হইহল্লা করে নদীতে সাঁতার কাটা, মাছ ধরতে যাওয়া, শিকার করা, সারাক্ষণ এইসব কথাই আমার মনে পড়ছিল। মনে পড়তেই তাড়াতাড়ি জল থেকে উঠে এলাম। টমাস বলল, আরে এ কি সিনর, কেমন মনমরা হয়ে গেছেন, কিন্তু কেন? না কই কিছু না তো, এমনি টমাস। ট্যাসিনোদের ওই পুয়েরোতে না ফিরলে আর বোধহয় আমি শান্তি পাব না। জোয়াকিমের ঘরে ফিরে সভ্য মানুষদের খাবার কেমন যেন আমার বিস্বাদী লাগছিল। আর এই নরম বিছানায় ঘুমোনো, ভ্যাট, এসব তো ফুলবাবুদের জন্য। আমি যে এখন পুরোপুরি একজন জিভারও, এই অরণ্য, এই আমাজন অরণ্যেরই একজন। জানলার নিচের বিশাল উপত্যকায় খামার, গরুর বাথান ইত্যাদি দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখলাম আমি হ্যারিচুদের সঙ্গে লাল বাঁদর মারতে বেরিয়েছি। ইন্না বলছে, টিটুচু,
তুমি আমাকে সঙ্গে নেবে না? লুকাস তাকে মারতে গেল। খবরদার, মেয়েরা শিকারে গেলে ওয়াকিনির সাপ লাগবে। হ্যাঁ, গভীর জঙ্গলে কত ফুল ফল পাখি। হঠাৎই দেখি ট্রাভেল্লো ইন্নার দিকে গুলি ছুটছে। আমিও চিৎকার করে উঠলাম, ধরো ধরো, শয়তানটাকে ধরো, ইন্না ইন্না। আমার ঘুম ভেঙে গেল। টমাস গায়ে হাত দিয়ে জাগিয়েছে। সে বলল, সিনিয়র টিটো, বেলা পড়ে গেছে, উঠুন, চা খান। উঠে বসে দেখি সূর্য উপত্যকার পশ্চিমে ততক্ষণে জঙ্গলের নিচে চলে গেছে। যা, প্রায় গোটা দিনটাই আমি ঘুমিয়ে কাটিয়েছি। আমি বললাম, আচ্ছা টমাস, সিনিয়র জোয়াকিম কোথায়? টমাস চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, সে এক কাণ্ড। একটু আগে একজন জঙ্গলি জিভারও আমাদের গরু চুরি করতে এসেছিল। আমাদের কাউবয় ল্যাসিংটো তাকে গুলি করেছে তখনই। লোকটা ঘাসের জঙ্গলে আসছিল, তাই নিয়ে খুব হইচই হচ্ছে এখনো। মালিক ওখানেই গেছেন। চা খেয়ে নিয়েই বেরিয়ে পড়লাম। দেখলাম জোয়াকিম তার কাঁধে কাকে যেন বয়ে নিয়ে আসছে। আলো পড়ে গেছে, তাই লোকটাকে স্পষ্ট দেখতে পেলাম না। ক্রমে ওরা টিলা বেয়ে এই ঘরের দিকেই আসতে লাগল। আন্দাজ 30 হাত দূরে আসবার পরই আমি চমকে উঠলাম। চিৎকার করে দৌড়ে গেলাম ওদের কাছে। হ্যারিচু, 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 তুমি এসেছো? হ্যাঁ হ্যারিচু। হ্যারিচু উঠে দাঁড়ালো। হ্যারিচুকে দুহাতে জড়িয়ে ধরে ফের চেঁচিয়ে উঠলাম, হ্যাঁ হ্যারিচু, তোমার গায়ে গুলি লাগেনি তো? হ্যারিচু এবার হাসল। জিভারোরা কিন্তু খুব আনন্দ না হলে এতটুকুও হাসে না। বলল, তোমার খোঁজে বেরিয়ে আমার এই দুর্দশা টিটোচু, মরতে মরতে বেঁচে গেছি। কিন্তু আজগুবি চুল মুখে আছে ওই লোকটা, একে আমি। ঘোড়ায় চড়ে থাকা একজন কাউবয়ের দিকে তেড়ে যেতেই জোয়াকিম আটকে দিল তাকে। কিচুয়া ভাষাতে বলল, আরে আরে, খুব হয়েছে বাবা, খুব হয়েছে, আর নয়। ভাগ্যে রিফিলের নলটা 1 সুতো ওপরে উঠেছিল, তাই মাথাটা তোমার ফুটো হয়নি। তার উপর আমি যদি এই যন্ত্রে চোখ না লাগিয়ে বসে থাকতাম আর চেঁচিয়ে বাধা না দিতুম, এতক্ষণে তোমার ভিড়কুটি বেরিয়ে যেত। এবার আমরা বারান্দায় সুন্দর বিলাতি আসনগুলোয় বসলাম। হ্যারিচুও বসল, কিন্তু বারবার লাফিয়ে উঠতে লাগল, যেন গদিতে কি একটা সাংঘাতিক ব্যাপার আছে। তাকে যখন বুঝিয়ে দিলাম, এটা তোমাদের কাঠের গুড়ির আসন, কিপ্পুরুর মতোই জিনিস, কোনো ভয় নেই, তখন সে আমার কথা বিশ্বাস করে কিছুক্ষণ চুপচাপ বসে রইল বটে, কিন্তু তার চমক কাটল না। তার দু চোখে ভয়ের ভাব থেকে গেল। তা দেখে টমাস রেগে ইংরেজিতে বলল, জঙ্গলিটাকে এক টুকরো কাঠ দিলেই তো ল্যাঠা চুকে যায়। কর্তামশাই, আপনি কি বলেন? হ্যারিচু জীবনে এই প্রথম, না দ্বিতীয়বারই বটে, ডেরা ছেড়ে এত দূরে এসেছে। প্রথমবার তো লুকাস আর আমি ছিলাম ওর সঙ্গে, আর এবারও একা এতটা পথ পাড়ি দিয়ে এসেছে আমার খোঁজে। আর মোটামুটি এই সব সভ্য ব্যাপার স্যাপার ওর যেন সইছে না। চারদিকে ঘুরে ঘুরে সব দেখছে, হাত বুলোচ্ছে, কখনো উঠে দাঁড়াচ্ছে। আমি ফের বললাম, হ্যারিচু, তোমার কোনো ভয় নেই। আচ্ছা, এখন তোমার খবর বলো, হঠাৎ এমন করে চলে এলে যে? ওঝা পাঠালো, না এসে উপায় আছে? কি বলল ওঝা? আমাকে তা খুলে বলেনি, কিন্তু খবর খুব সাংঘাতিক জরুরি। পরীর পাহাড়ের ওপারে নাকি কী সব ঘটেছে, তাই তোমার যাওয়া দরকার। আন্দিজ পর্বতমালাকে ওরা পরীর পাহাড় বলে। তার ওপারে কোনো জিভারও প্রাণ গেলেও যাবে না কোনো দিন। ওটা তাদের নিষিদ্ধ এলাকা। যদি বা কেউ যায়, টের পেলেই দলের মোড়লমনি ঘ্যাচাং করে তার মুন্ডু কেটে সানসা বানাবে। কিন্তু কি ঘটেছে ওখানে, আমি গোলমালে পড়ে গেলাম। একদিকে ট্রাভেল্লো, অন্যদিকে ওঝা ক্যানাসার জরুরি ডাক। যদি আমি হ্যারিচুর সঙ্গেই চলে যাই, তাহলে এদিকে ট্রাভেল্লো তো গুপ্তধন হাতিয়ে কেটে পড়বে। ভাবতে লাগলাম, ইন্নার মা বুড়ি বলেছে, ছেলে টিটোচু আর একবার নস্যি ওঠার আগে না এলে সে উপোস করে নদীর ধারে বসে না মরে যাওয়া অবধি কাঁদবে। এই নাম বুড়ির দিব্যি। কথাটা বলেই হ্যারিচু ট্যাগ থেকে
একটা আইনি গাছের দুধের মতো সাদা পাতা আমার হাতে দিল। পাতাটা কপালে ঠেকিয়েই সঙ্গে সঙ্গে আমি লাফিয়ে উঠলাম। আমার মা ডেকেছে, বোন ডেকেছে, আমি কি আর বসে থাকতে পারি? সিনিয়র জোয়াকিম, ট্রাভেল লোকে তুমি সামলাও, আমি চললাম। নদীর জলে চাঁদ তখন জ্যোৎস্না ছড়াচ্ছে। দূর থেকেই ঢাকের শব্দ এলো কানে, তবে এ অন্যরকম শব্দ। উৎসবের বাজনা বাজছে হাসিয়েন্দার উঠানে। কেন থেকে নামতেই মোড়ল বউ দৌড়ে এসে আমাকে আদর করতে শুরু করলো। তারপরই টানতে টানতে নিয়ে চলল ওদিকে। বেড়া পেরিয়ে উঠোনে পৌঁছে দেখলাম বিয়ের পরব চলছে। আমাকে দেখেই ওঝা ক্যানাসা উঠে দাঁড়ালো। ঢাকের বাদ্যি গেল থেমে, নাচও থামল। মোড়লের বউ বুড়ি আনন্দে চেঁচিয়ে বলল, ওরে তোরা চালা, চালিয়ে যা, আমার ছেলে এসেছে, টিটুচু এসেছে। কথাটা বলেই সে একা একা নাচ শুরু করল। ওঝা তাকে ধমক দিয়ে বলল, এই চুপ চুপ, এসো এসো, মহান ইগুয়াঞ্চির দূত, খবর বড্ড খারাপ, বসো বলছি। আমি ইন্নাকে খুঁজছিলাম। মশালের আলোয় দেখতে পেলাম সে একপাশে চুপচাপ গম্ভীর মুখে দাঁড়িয়ে রয়েছে। তার গায়ে ফুলের পোশাক, মাথায় অজস্র পালকের মুকুট, হাতে পায়ে কানে সাদা শাখা আর নানা জাতের মাছের হাড়ের তৈরি গয়না, আর তার গলায় ঝুলছে বড় বড় কয়েকটা হীরের মালা। এইসব মালা মোড়লের কাছেই থাকে, আর কতকাল ধরে যে আছে তা কেউ বলতে পারে না। হীরে একসময় এদেশের যেখানে সেখানেই পাওয়া যেত। মালাগুলোকে দেখে কেমন একটা অজানা ভয়ে আমার বুক কাঁপল। কাছে গিয়ে বললাম, ইন্না বোন, তুমি আমার ওপর রাগ করেছ নাকি? ইন্না জবাব দিল, করেছি, ভীষণ রাগ করেছি। ইচ্ছে হচ্ছে সভ্য ভাইটার মুন্ডু কেটে সানসা বানাবো। আচ্ছা বেশ, বানাও। আমি মাথা পেতে দিলাম তার সামনে। ইন্না আমার হাত ধরে এবার নাচ শুরু করল। সেই সময় লুকাস কাছে এসে বলল, ভাই টিটুচু, আমি মোড়ল হয়েছি, হ্যারিচু তোমায় বলেনি? বলেছে লুকাস, বলেছে। দাঁড়াও ইন্না, দাঁড়াও। হ্যাঁ। নাচ থামিয়ে পকেট থেকে সুপতি পাখির পালকগুলো বের করে ইন্নার চুলে গুজে দিলাম। আমি তো ভুলেই গিয়েছিলাম ওগুলোর কথা। হুই 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 হুই। পালকগুলো দেখেই ইন্না আনন্দে চেঁচিয়ে উঠল। সে সবাইকে দেখিয়ে বেড়ালো তার ভাই টিটুচু তার জন্য সুপতি পাখির পালক এনে দিয়েছে। ওঝা ক্যানাসা এবার ধমক দিয়ে বলল, খুব হয়েছে, এবার আমি নোহার সঙ্গে কথা বলবো। এই তোরা ভাগ, নাচ গান করবে, ভাগ। ক্যানাসা আমার হাত ধরে তফাতে নিয়ে এলো। তারপর বলল, নোহা, হরির পাহাড়ের ওপারে কাল ভোর রাতে আমি ঢুন্ডার আওয়াজ শুনেছি। সে আওয়াজ বড় ভয়ঙ্কর, শুনলে যার তার কানের পর্দা ফেটে যাবে। তারপর আজ সকালবেলা চুপি চুপি গেলুম সেদিকে। ইগুয়াঞ্চির ওই গুহা অবধি আমি যেতে পারি, অন্যেরা পারে না, বারণ আছে। তা আমি তো এই জিভারিয়ার সেরা ওঝা, আমি ভর খাবার পাত্র নই। উঠলুম পাহাড়ে, উঠে দেখি জানো ইগুয়াঞ্চির পাখি। হ্যাঁ, সে কি? হ্যাঁ হ্যাঁ, পবিত্র পাখিটা এখানে এসে নেমেছে। তাহলে ঢুন্ডার আওয়াজ নয়? না না, সে বলা কঠিন। পরীর পাহাড়ে ঢুন্ডা থাকে সবাই জানে। পবিত্র পাখি অর্থাৎ উড়োজাহাজের আওয়াজকেই যে ও ঢুন্ডার আওয়াজ বলছে তা এতক্ষণে বুঝলাম। কিন্তু উড়োজাহাজটা দেখার আগে শুধু গর্জনই শুনেছে, দেখার পর আর শোনেনি। সেই জন্যই তো ক্যানাসা ওকে ঢুন্ডার গর্জন বলে ভুল করেছে। এবার আবারও কিন্তু আসে। তাহলে কার উড়োজাহাজ নামলো আন্দিজ পাহাড়ে? বললাম, শোনো ক্যানাসা, আমি এখনই গিয়ে পবিত্র পাখিটার খবর নিতে চাই। আর তুমি তো জানো আমার তাতে কোনো বিপদই হবে না। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। তা নোয়া, তুমি গিয়ে দেখো, কথা বলে এসো, জেনে এসো ইগুয়াঞ্চি কোনো খবর পাঠিয়েছে কিনা। হ্যাঁ যাচ্ছি, কিন্তু সঙ্গে তোমাকেও যেতে হবে। শুধু দেখিয়ে দেবে আমাকে কোন জায়গাটা। ওঝা ক্যানাসা যেন এবার ভরকে গেল, বলল, হ্যাঁ
আমাকে যেতে হবে? বারে, তুমি তো ইগুয়াঞ্চির সেবক, তোমার ভয় কিসের? না না, মানে হ্যাঁ 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 যাবো, কিন্তু পরীর পাহাড়ের ওপিঠে সেখানে তো আমাদের জাতের যাওয়া মানা। ওই লুকাস ছোড়াটা মোড়ল হয়েছে, জানোই তো, টের পেলে আমার মুন্ডু কেটে সানসা বানাবে। আমি হাসি চেপে বললাম, আচ্ছা ও জমশাই, আচ্ছা তার রিফিলগুলো কোথায় রেখেছ? এবার ক্যানাসা আমার হাত ধরে হাসিয়েন্দার ভেতর নিয়ে গেল। মশাল জ্বলছে ভেতরে, কিছু মেয়ে রাতের রান্না করছে। ক্যানাসার কথা মতোই মাচানের নিচে দেখলাম অস্ত্রগুলো বেশ যত্ন করেই রাখা, তার উপরে গাছের পাতা আর ডালপালাও চাপিয়েছে। একটু পরে খাওয়া দাওয়া করে দুজনে বেরিয়ে পড়লাম। ক্যানোয় চেপে নদীতে তীর বেগে ভেসে চললাম আমরা। প্রায় 5 মাইল যাওয়ার পর সেই চেনা জলপ্রপাতের আগে এক জায়গায় ক্যানো বাঁধা হলো। তারপর তৃণভূমি পেরিয়ে পাহাড়ের দিকে এগিয়ে চললাম আমরা। আমার হাতে টর্চার রাইফেল রয়েছে, ক্যানাসার এক হাতে বল্লম, অন্য হাতে তীরধনুক। পাহাড়ে ওঠা শুরু হলো এক সময়। এখানকার পাহাড়গুলো সব ন্যাড়া, গাছ কেন ঘাসও গজায়নি। জ্যোৎস্নাতে চারদিকে এখন পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু খাদগুলো ঘন অন্ধকারে ভরা। ভাগ্যেশ পাড়ার মাউন্টেনিয়ারিং ক্লাবের দৌলতে দার্জিলিংয়ে এই ব্যাপারটা রপ্ত করেছিলাম আমি। আমার কিন্তু খুব একটা কষ্ট হলো না, কিন্তু ক্যানাসা সে হাঁপাতে লাগল। পাহাড়ের ঢালু গায়ে বড় বড় পাথরের টুকরো আছে, আর ওর আড়ালে হিংস্র জীবজন্তু, তারা তো ওত পেতে থাকতেই পারে। তাই সাবধানে দুজনে টর্চের আলো ফেলে ফেলে এগোচ্ছি। চূড়ায় ওঠাটা অসাধ্যও বটে, কিন্তু তার আর দরকার হলো না। মাঝামাঝি একটা ফাটল চূড়াটাকে দুভাগ করেছে। সেই ফাটল বেয়ে একটু এগিয়েই চোখে পড়ল বহু দূর ছড়ানো একটা উপত্যকা, যেন জ্যোৎস্নায় রহস্যময় দেখাচ্ছে। ঠিক মাঝখানেই একটা নদী বয়ে যাচ্ছে, আর তার পারে আলো জ্বলছে। ক্যানাসা হাঁপাতে হাঁপাতেই বলল, নোহা, ওই ওই সেই পাখি। কিন্তু কই, কিছুই বুঝতে পারছি না। তবে ওখানে যে সভ্য মানুষ আছে তাতে কোনো সন্দেহই নেই আমার। দিনের বেলাতে এলে নিশ্চয়ই প্লেনটাও দেখতে পেতাম। আমি বললাম, ক্যানাসা, আপনি যদি এখানে অপেক্ষা করেন তাহলে আমি একবার পাখির সঙ্গে কথা বলে আসি। না 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 না। ক্যানাসা প্রায় আর্তনাদ করে উঠল। তাহলে আমার সঙ্গে চলুন। না 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 না, কখনোই না। আরে ধ্যাৎ, সবটাতে নানা বললে কি করে হবে? আমি বিরক্ত হয়েই বললাম। ক্যানাসা বলল, দেখো নোয়া, তুমি এক কাজ করো, তোমার ওই রিফিলি থেকে গুলি ছোড়ো, তারপর তোমার ওই পবিত্র আলোটা ওটা জ্বালিয়ে নাড়াচাড়া করো, দেখবে ঠিক ইগুয়াঞ্চির পাখি সাড়া দেবে। হ্যাঁ, ওখানে যাওয়ার দরকার নেই। বেরে বলেছে তো, বুদ্ধি আছে ক্যানাসা ব্যাটার। আমিও তাই করলাম। ওপারে গিয়ে বড় একটা পাথরের চাতালে দাঁড়িয়ে পরপর 5টা গুলি ছুড়লাম আকাশে। উপত্যকাটা প্রচণ্ড শব্দে মুখর হয়ে উঠল কিছুক্ষণ। শব্দ প্রতিধ্বনিত হলো অনেকক্ষণ ধরে। তারপর টর্চ জেলে এদিক ওদিক দোলাতে লাগলাম। অন্তত 2-3 মিনিট পরে নিচে সেই আলোটার কাছে আমার টর্চের চেয়ে উজ্জ্বল একটা বিজলি বাতি জ্বলে উঠল, দুলতে শুরু করল। তারপরই 5 বার গুলির আওয়াজে নিঝুম রাতের ঘুমন্ত পাহাড় যেন আবারও জেগে উঠল। ফের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল দূর পাহাড়ের গায়ে। পাহাড়ি এলাকায় প্রতিধ্বনি যেন শেষই হয় না, অনেক সময় ধরে চলতে থাকে। প্রতিধ্বনি এক সময় মিলিয়ে গেলে আমি 2 হাতে চোঙা বানিয়ে এবার যত জোরে পারলাম চেঁচিয়ে ডাকলাম, হিরণ মামা, হিরণ মামা, 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 মামা।
আমার প্রতিধ্বনি অজস্রবার মামা উচ্চারণ করে চলল চারদিকের পাহাড়ে। হ্যাঁ, আমার অনুমান ভুল হল না, স্পষ্ট বাংলা ভাষায় জবাব পেলাম, টিটো টিটো, কোথায় তুই? হঠাৎই দেখলাম ক্যানাসা ঠক ঠক করে কাঁপতে কাঁপতেই বলল, নোহা নোহা, ওই পাখি তোমার নাম ধরেই তো ডাকছে, তোমার নাম ধরে। হ্যাঁ, আমি শুনেছি। আমাদের হাসিয়েন্দা আজ ফুলে ফুলে সাজানো। ট্যাসিনো গোষ্ঠীর জিভারো কন্যার সঙ্গে আচুয়াল গোষ্ঠীর জিভারো বরের বাসি বিয়ের পরব। আর সেই পরবে বরকনেকে আশীর্বাদ করতে দূত পাঠিয়েছেন স্বয়ং ইগুয়াঞ্চি দেব। এই দূত এসেছেন বিরাট পক্ষীরাজে চেপে। খবর পেয়েই বর লুকাসের গ্রাম থেকে ওর আত্মীয় কুটুম্ব প্রতিবেশীরা দলে দলে হাজির হয়েছে। ওরে বাবা, এ কি জাতা কথা! লুকাস ভিন গায়ের মোড়ল হয়েছে, বিয়ে করেছে মোড়লেরই মেয়েকে। আর তার উপর তো আশ্চর্য ব্যাপার, তার বিয়েতে স্বয়ং দেবতা পাঠিয়েছেন পক্ষীরাজ। লুকাস কিন্তু সব বোঝে, সে মুখ টিপে টিপে হাসছে, চুপি চুপি বলেছে আমাকে, টিটুচু, সাদা মানুষদের ওই উড়ুক্কু যন্তর মন্তর আমি এর আগে ঢের দেখেছি। শোনো, আমি কিন্তু একবার চাপবো ওতে। তোমাকে আইনি গাছের পাতা ছিঁড়িয়ে এনে দিব্যি দিয়ে বলছি, তোমার মামাকে বলো কিন্তু। হিরণ মামা হেলিকপ্টারটা কুইটো শহরের ভারতীয় দূতাবাস থেকে চেয়ে এনেছেন। অবশ্য তার বদলে একগুচ্ছের টাকা জমা রাখতে হয়েছে সেখানে। আমার হিরণ মামা এক সময় পাইলট হিসেবেও অনেক নাম করেছিলেন, অনেক ফ্লাইং আওয়ার্স ছিল তার, আর তাই তো ওটা পেতে কোনো অসুবিধাই হয়নি। হেলিকপ্টারটা বস্তির কাছের একটা ফাঁকা জায়গায় রয়েছে, চারদিকের জঙ্গল পাহারা দিচ্ছে জিভারো যোদ্ধারা। বলা তো যায় না, ওয়াম্বিজা গোষ্ঠীর জিভারোরা কাছাকাছি এলাকাতেই তো থাকে, তারা এসে হানা না দেয়। ওদের দেবতা আবার যে সে নয়, স্বয়ং বজ্রদেব। বুকে বজ্রের তিলকাকা দেখলেই তুমি চিনতে পারবে লোকটা ওয়াম্বিজা জিভারো। বড্ড মারকুটে, খুনে আর ঝগড়াঝাটিতে পটু, কথায় কথায় বর্ষা হাঁকড়ায়। হিরণ মামা অস্থির, ট্রাভাল্লো এতক্ষণে কি করে বসবে কে জানে, খুব দেরি হয়ে যাচ্ছে যে। এবার আমিও অস্থির, কিন্তু এরা অতিথি বা নুহাদের ছাড়লে তো। হুমরা নাচ নাচছে ইন্না, আর তা শেষ না হলে আমাদের কোনো ছাড়ার নাই। ইন্না এত ভালো নাচতে পারে আমি জানতাম না। এবার মামা এক সময় ঘড়ি দেখলেন, 12টা বাজে, মাথার ওপর সূর্য। নাচ শেষ হলো, এবার খাওয়া দাওয়ার পালা। মামা, আমি, ক্যানাসা, লুকাস আর ইন্না আলাদা খেতে বসলাম। ওদের শিকারীরা হরিণ জাতের একটা জন্তু মেরেছিল, তারই পোড়া মাংস, সঙ্গে ম্যানিয়কের মূল সিদ্ধ, ভুট্টার পিঠে, একরাশ চমৎকার পাকা কলা আর 3 রকমের ঝোল, 2 রকমের শরবত। এই হলো আমাদের খাবার। ওদের নিয়মে আজ নাকি মাছ খেতে নেই। খাবার পরই মামা পাইপ ধরালেন। এই সময় ইন্না বলল, আমাকে পাখিতে চাপাবে না টিটোচু? এবার লুকাস আর ইন্না পাখির পিঠে চাপবে। সে এক যেন হইচই পড়ে গেল চারদিকে। হেলিকপ্টারের ওখানে ভিড় জমে গেল, কিন্তু ভুলেও কেউ তার কাছে গেল না। চারপাশে অনেকটা দূরে জঙ্গলের ছায়ায় সরে দাঁড়ালো। আমি লক্ষ্য করে দেখলাম ওদের মুখে উত্তেজনা থমথম করছে। আমি ইন্না আর লুকাসের হাত ধরে হেলিকপ্টারে গিয়ে ঢুকলাম। ইন্নাকে দেখলাম থরথর করে কাঁপছে। লুকাসও খুব ভয় পেয়েছে, কিন্তু তাও শান্ত। হিরণ মামা যখন স্টার্ট দিল, মাথার ওপর প্রপেলারটা বনবন করে যখন ঘুরতে লাগলো, যখন গর্জন শুরু হলো, অমনি চারপাশের সব জিভারোরা পড়ি কি মরি করে জঙ্গলে ঢুকে একেবারে অদৃশ্য। কেবলমাত্র ওঝা ক্যানাসা দাঁড়িয়ে আমাদের দিকে হাত নাড়তে লাগলো। সে তো ইগুয়াঞ্চিল প্রতিনিধি জিভারিয়ার, তার ভয় পেলে তো ভরম চলে যাবে। হেলিকপ্টার উড়ল। এখানে চারদিকের গাছগুলো প্রায় 200-300 ফুট উঁচু। গাছের মাথা ছাড়িয়ে যখন উঠলাম, সাহসী মেয়ে ইন্না এবার অনবরত হাসতে লাগল। কিন্তু লুকাসকেই সামলানো কঠিন। সে লাফিয়ে উঠছে আর বলছে, আরে আরে আরে, আমাকে নামিয়ে দাও, আমি মরে যাব,
মরে যাব আমি। ওরে বাবা, ওরে ওরে, কোথায় যাচ্ছি আমরা? আমাকে নামিয়ে দাও, নামিয়ে দাও। টিটোচু, টিটোচু। জিভারিয়া অর্থাৎ আমাজন অরণ্যের ২৫০০ মাইল ব্যাপী এলাকা এখন আমাদের নিচে। অজস্র নদী, হ্রদ, পাহাড় আর ঘন জঙ্গল, যার মধ্যে আজও অনেক জায়গায় সভ্য মানুষের পা পর্যন্ত পড়েনি। সমস্তটাই একে একে নিচে ভেসে উঠল ছবির মতো। আমি হঠাৎ বললাম, মামা, এই ফাঁকে জোয়াকিম বুড়োর খামার বাড়ি ঘুরে এলে হতো না? ট্রাভেলার খবর নিতাম বুড়োর কাছে। বোধহয় কথাটা মনেই ধরল মামার। প্যাসো স্যান্ডোর দিকে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে এসে পৌঁছালাম। ঘাসের মাঠ পেরিয়ে বাথান বা ক্যাটেল রেঞ্জের কাছে আমাদের হেলিকপ্টার নামল। ঘোড়ায় চেপে ল্যাসিংটো আমাদের কাছে এলো। সিনিয়র জোয়াকিম কোথায়? ল্যাসিংটো বলল, ও কর্তামশাই, তা তিনি তো কাল রাত্রি থেকেই নেই। কোথায় গেছেন আমরা জানি না। আমি টমাসকে দৌড়ে আসতে দেখলাম। সে কাছে এসেই হাঁপাতে হাঁপাতে বলল, এই যে সিনিয়র হিরণ আর সিনিয়র টিটো, আপনারা এসে গেছেন। কর্তামশাই বলে গেছেন সিনিয়র টিটো এলে যেন ম্যাসিও বস্তির দিকে যান, ওখানে কোথাও তিনি থাকবেন। এবার হিরণ মামাকেও চিন্তিত দেখালো। বললেন, কিন্তু লুকাস আর ইন্নাকে নিয়ে এত সমস্যায় পড়লাম। ওরা ওরা মামা, ইন্না টমাসের কাছে থাকুক, লুকাস চলুক আমাদের সঙ্গে। কোথায় যাবে তোমরা? জানতে চাইল লুকাস। ম্যাসিও জিভারদের গ্রামের লুকাস। লুকাসকে খুব সংক্ষেপে বুঝিয়ে দিতেই সে ইন্নার দিকে তাকালো। ইন্নাও জেদ ধরে বলল, না, আমিও তোমাদের সঙ্গে যাব। অগত্যা ওদেরও সঙ্গে নিতেই হলো। দেখলাম ল্যাসিংটো তখন থেকে একবারও ইন্না ছাড়া আর কারো দিকে তাকায়নি পর্যন্ত। আর চোখেই দেখলাম ওর দৃষ্টি ইন্নার গলার সেই হীরের মালাগুলোর দিকে। আমাদের সভ্য জগতে ওগুলোর দাম কমপক্ষে কোটি টাকা তো বটেই। বুঝলাম আমাজনে যুগ যুগ ধরে আদিম এই মানুষগুলো কেন সভ্যদের হাতে মারা পড়ে। হ্যাঁ, ইন্না চলুক আমাদের সঙ্গে। আবারও হেলিকপ্টারে উঠলাম। সোজা পূবে ৩৫ মাইল, তারপরই পাহাড়ের শুরু। পাহাড়ের এপাশের উপত্যকায় নামল আমাদের হেলিকপ্টার। সেটা ঢেকে রাখলাম ত্রিপোলার ঝোপঝাড় দিয়ে। লুকাস আর ইন্না আমাদের পিছন পিছনই চলল। আমি এবার সেই ভুতুরে গাছটা চিনতেও পারলাম, কারণ জোয়াকিমের ঘোড়াটাকে ওখানেই চড়তে দেখলাম। জঙ্গলের মধ্যে যত এগোচ্ছি লুকাস আর ইন্না ততই উত্তেজিত হয়ে পড়ছে। ঢাক অবশ্য বাজছে না, কিন্তু ম্যাসি ওদের এরা কিরকম ভয় করে তা ওদের দেখেই বোঝা যাচ্ছে। এক জায়গায় গিয়ে ওরা দুজনেই তো গাছের মতো একেবারে দাঁড়িয়ে গেল। কিছুতেই ওদের নড়াতে পারলাম না। প্রকাণ্ড একটা গাছ, মাথার ওপর আষ্টে পৃষ্ঠে ঘন পাতার ঝাঁপি। বাদরগুলো দাঁত খিচুচ্ছে আমাদের দেখে। এই অবস্থাতে ওদের বোঝাতেও চেষ্টা করলাম। তখন হঠাৎই লুকাস বলল, না না টিটোচু, ওয়াকিনির ওই গুপ্তধনের চেয়ে হীরের খনি অনেক ভালো। আমি আমাদের হীরের খনি দেখাবো। কিন্তু না, প্রাণ গেলেও ম্যাসি ওদের ওই আড্ডায় যাব না। লুকাস যে হীরের খনির খোঁজ জানে তা বরাবর আমি অনুমান করেছি, কিন্তু তখন তো আমার অন্য জীবন ছিল। হিরণ মামা বললেন, লুকাস, সে পরে হবে, এখন আমাদের অন্য কাজ করা দরকার। যে দেখো, আমাদের বন্ধু সিএমএল নিশ্চয়ই শয়তান ওই জেলেটার হাতে বন্দী হয়েছে। তাকেই উদ্ধার করতে যাচ্ছি, গুপ্তধন আনতে নয়। একদম ঠিক সেই সময় কার যেন পায়ের শব্দ শোনা গেল ওদিকে। কে যেন দৌড়ে আসছে। চোখের পলকেই লুকাস আর ইন্না লতাঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। মামাও আমার হাত ধরে গাছের আড়ালেই হাঁটু গেড়ে বসে পড়ল। তারপরই দেখলাম জোয়াকিম বুড়ো পায়ের লতা জড়িয়ে হুমড়ি খেয়ে পড়ল। সঙ্গে সঙ্গেই আমি বলে উঠলাম, সিনিয়র জোয়াকিম, এইদিকে। জোয়াকিম উঠে দাঁড়ালো, আমাদেরকে দেখতে পেল। তারপরই হাঁপাতে হাঁপাতে বলল, সিনিয়র রয়, পালিয়ে চলুন, পালিয়ে চলুন, শিগগির পালান, আর এক দণ্ডও নয়। হ্যাঁ, কিন্তু কি হলো সিনিয়র জোয়াকিম?
জোয়াকিম আমাদের দুজনের হাত ধরেই দৌড়তে শুরু করলো। বলল, সে জেগেছে, পালান, পালিয়ে চলুন। এই সময় ইন্না আর লুকাসকেও দেখলাম দিকবিদিক জ্ঞানহারা হয়ে আমাদের সঙ্গ ছেড়ে জঙ্গলের মধ্যে কোথায় যেন উধাও হয়ে গেল। ওদের ডাকতে যাচ্ছি, জোয়াকিম বলল, না না না, চুপ চুপ, একটিও শব্দ নয়, সে জেগে উঠেছে। আরে হ্যাঁ হ্যাঁ বুঝলাম, কিন্তু কে জেগে উঠেছে? কে সে সিনর? জোয়াকিম আবারও দৌড় শুরু করে জবাব দিল, ঢুন্ডা, ঢুন্ডা জেগে উঠেছে, ঢুন্ডা। ভুতুরে গাছের কাছে এসে জোয়াকিম বুড়ো তার নিজের ঘোড়ায় চেপে চলে গেল। আমরা দুজন, মানে আমি আর হিরণ মামা, হেলিকপ্টারের দিকে এগোলাম। কিন্তু লুকাস আর ইন্না গেলই বা কোথায়? তাদের এইভাবে ফেলে যাওয়া তো ঠিক নয়। হিরণ মামা বললেন, হ্যাঁ শোন টিটো, ওসব ঢুন্ডা টুন্ডা আমি মানি নে। জোয়াকিমকেও তো দেখলাম ওই আজগুবি জিনিসেই বিশ্বাস করে, তাই না রে? হ্যাঁ, সেটা অবশ্য ওর পক্ষে স্বাভাবিক। যাই হোক, ও তো আসলে একজন আদিবাসী রেড ইন্ডিয়ান, ওর রক্তে তো পুরনো কুসংস্কারগুলো থাকবেই, কি বলিস? ঠিক বলেছ মামা, ঢুন্ডা যে কি জিনিস আমাদের তা হাতে নাতে দেখা উচিত, নিজের চোখে দেখা উচিত। আর তাছাড়া লুকাস ইন্না, ওদের তো খোঁজও করা দরকার। জোয়াকিম তার খামার বাড়িতে তো আমাদের জন্য অপেক্ষা করবেই, বুঝলি? হিরণ মামা চোখে একটা বাইনোকুলার রেখে খুঁটিয়ে খুঁটিয়ে চারদিকটা দেখলেন। বললেন, কিন্তু না, লুকাসরা কই? এখানে 1 ঘন্টা অপেক্ষা করেও ওদের কোনো পাত্তাই পেলাম না। ভেবেছিলাম ওরাই ফিরে আসবে, কারণ ওদের বস্তিতে যেতে হলে কমপক্ষে উত্তর পশ্চিম দিকে 70 মাইল জঙ্গল আর নদী তো পেরোতে হবে। কেন পাবে কোথায় ওরা? আর সবচেয়ে বড় বিপদ, অন্য গোষ্ঠীর লোকেদের পাল্লায় পড়ে নির্ঘাত খুন হয়ে যাবে। ওয়াম্বিজা গোত্রের জিভাররা ট্যাসিনো কিংবা আচুয়ালদের যাকে পাবে তারই মুন্ডু কেটে সানসা বানাবে। বিশেষ করে বোন ইন্নার জন্য, তার গলায় তো রয়েছে অনেকগুলো হীরের মালা, সভ্য লোকেদের সামনে পড়লেও ওর তো কোনো রক্ষেই নেই। হিরণ মামা বলল, হ্যাঁ, ওরা চুলোয় যাক টিটো, আয় আমরা বরং 1 চক্কর ম্যাসিওদের বস্তির ওপর ঘুরে দেখে আসি কি ব্যাপার। আর তুই এনে দূরবীনটা চোখে রাখ, লুকাসদের দেখতে পেলে আমাকে বলবি। আমাদের হেলিকপ্টার উড়ল। খানিকটা নিচু দিয়েই আমরা ম্যাসিও বস্তির ওপর গেলাম। কিন্তু কি আশ্চর্য, ওদের হাসিয়েন্দা নির্জন খা খা করছে। শুনেছিলাম জিভারোরা কোথাও বেশি দিন বাস করে না, বস্তি বদলায়, নতুন ঘর বানায় অন্য জায়গায়। আসলে শিকারের অভাব হলে তারা পুরনো বস্তি ছেড়ে চলে যায়। যেখানে জঙ্গলে অঢেল শিকার আর জলে প্রচুর মাছ পাওয়া যায়, সেখানেই ওরা নতুন আস্তানা পাতে। ইন্নাদের বস্তিটার বয়স মোটে 2 পূর্ণিমা, তার মানে 1 মাস। এখনো শিকার পাচ্ছে, তাই ওরা ওখানে আছে। যেদিন শিকার ফুরিয়ে যাবে, ওরাও চলে যাবে অন্যখানে। আমরা অনেকবার চক্কর দিয়েও ম্যাসিও বস্তিতে একটা প্রাণীও দেখলাম না। তাহলে কি ঢুন্ডার ভয়ে ওরা রাতারাতি পালিয়ে গেল? আর ট্রাভেললো, সে গেল কোথায়? বস্তির পিছনের পাহাড়ি এলাকাতেও গেলাম, না, কোথাও কোনো লোক নেই। জোয়াকিম বলেছিল ঢুন্ডা জেগেছে, কই তারও তো কোনো চিহ্ন দেখছি না। বিশাল পাহাড়, খাদ, জলপ্রপাত আর উঁচু গাছের ঘন জঙ্গল সবখানে, পাহাড়ের যেন কোনো শেষই নেই। পূর্বে যত দূর যাচ্ছি, পাহাড় যেন ক্রমশ উঁচু হচ্ছে। কোনো এক চূড়ার সঙ্গে ধাক্কা লেগে হেলিকপ্টার যে কোনো মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে, তাই আর আমরা এগোলাম না। আমরা পূর্ব, দক্ষিণ ও পশ্চিমে ঘুরে আবারও ম্যাসিও বস্তির ওপর এলাম। তারপর হিরণ মামা বললেন, টিটো বুঝলি, যা আছে কপালে, হ্যাঁ, এখানেই নেমে পড়ি, কি বলিস? শোন, রাইফেল রেডি রাখিস, আর তোর সিটের তলায় গ্রেনেডের মোড়ক আছে অনেক, ব্যাগও আছে দেখবি, ব্যাগে ভরে পিঠে ঝুলিয়ে নে, দরকার হলে ছুড়বি, বুঝেছিস?
হ্যান্ড গ্রেনেড মারাত্মক বিস্ফোরণ ঘটায়। যুদ্ধে এগুলো সৈনিকরা শত্রুর দিকে ছুঁড়ে মারে, গোলার মতো ফেটে যায়। আমিও তৈরি হয়ে নিলাম। একটা ঢালু ফাঁকা জায়গায় নামলাম আমরা নিরাপদে। এবার আমরা বেরিয়ে সাবধানে হাসিয়েন্দার দিকে চললাম। বেড়া পেরিয়ে উঠানে গেলাম। বিশাল হাসিয়েন্দার ঘরের ভেতরটা একেবারে ফাঁকা, শুধু বাঁশের মাচাগুলো রয়েছে, কিন্তু না, কোনো জিনিসপত্রই নেই। তার মানে ম্যাসি ওরা পালিয়েছে। হিরণমামা পরীক্ষা করে উত্তেজিত হয়েই বললেন, টিটো, টিটো দেখে যা। আয় দেখে যা, মাত্র কিছুক্ষণ আগেই এরা পালিয়েছে রে। কারণ এই দেখ, উনুনে এখনো আগুন রয়েছে। কি এমন ঘটল যে ওরা এমন করে পালালো? আমরা ঘুরে ঘুরে সমস্তটাই লক্ষ্য করলাম। ঘরের কোণের দিকে একেবারে অন্ধকার হয়ে আছে। সেখানে টর্চের আলো ফেলে হিরণমামা হঠাৎ বলে উঠলেন, ওরে টিটো, দেখে যা, দেখে যা। গিয়ে দেখি একটা কাঠের খুঁটিতে ছেঁড়া লতার দড়ি জড়ানো, আর মাটির মেঝেতে সেখানে ইংরেজিতে কাঠি দিয়ে লেখা রয়েছে, সাসা সিএমএল তার লোভ আর বিশ্বাসঘাতকতার প্রায়শ্চিত্ত করছে। জায়গাটায় রক্তের ফোঁটাও দেখতে পেলাম। হ্যাঁ, শয়তান ট্রাভেল্লো, যদি ওকে এখানে একবার সামনে পেতাম না। হিরণমামা পরীক্ষা করে বললেন, দেখ টিটো দেখ, রক্তের দাগটা ঘরের ভিতর দিয়ে বাইরের দিকে গেছে। তার মানে আহত সিএমএলকে ওরা বই নিয়ে গেছে সঙ্গে করে। না, মরেনি সিএমএল, বুঝলি? তাহলে তো আমরা লাশটা এখানেই দেখতে পেতাম। নে এবার চল, এই দাগ ধরেই এগোই। হ্যাঁ, বাইরের উঠোনেও রক্তের ফোঁটা দেখতে পেলাম। আমরা সেই রক্তের দাগ অনুসরণ করে চললাম। পাহাড়ের গা বেয়ে কিছু দূর গিয়ে রক্তের দাগটা দেখলাম দক্ষিণের জঙ্গলে ঢুকেছে। সতর্কভাবে আমরা দুজন এখন এগিয়ে চলেছি। ঘন উঁচু গাছপালা, ভিতরে লতা আর ঝোপ, এগোনো প্রচণ্ড মুশকিল। টর্চের আলো না জেলে এক পাও এগোনো যায় না। রক্তের দাগ আর অনেক লোকের ঝোপঝাড় ভেঙে এগিয়ে যাবার চিহ্ন পরিষ্কার। নিচে নামতে হলো। তারপরই জলের শব্দ পেলাম। ওই জলপ্রপাত ওখানেই একটা নদীর সৃষ্টি করেছে। দেখলাম নদীর ধারে ধারে রক্তের দাগটাও সমান্তরাল চলেছে। সমতলে গিয়ে দক্ষিণ দিকে এগোতে হলো। আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি এবার। ম্যাসিও বস্তিতেই তো হেলিকপ্টারটা রয়েছে, আবার সেখানে ফিরতে হলে তো এই রক্তের দাগ ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের কিন্তু ভুলই হলো, বরাবর পথে চিহ্ন রেখে আসা উচিত ছিল। হঠাৎই মামা থমকে দাঁড়িয়ে পড়লেন, সামনে টর্চের আলো ফেলে বললেন, টিটো, এই দেখ, সিএমএলকে ওরা এখানে বেঁধে রেখেছে। হ্যাঁ তাই, একটা গাছের গুড়িতে মোটাসোটা লতা দিয়ে বেঁধে রেখেছে ওকে। উপুর হয়ে পড়ে আছেন মিস্টার সিএমএল। এবার কাছে গিয়ে মামা ডাকলেন, মিস্টার সিএমএল, মিস্টার সিএমএল, সাসা সিএমএল। মিস্টার সিএমএল এর সারা শরীর রক্তাক্ত। তাকে চিৎ করা হলো। তাড়াতাড়ি বাঁধন খুলে দিলাম। অজ্ঞান হয়ে গেছেন তিনি। দুজনে মিলে ধরাধরি করে ওনাকে নদীর ধারে আনলাম। মুখে জলের ঝাপটা দেবার পর জ্ঞান হলো সিএমএল এর। কয়েক মিনিট লাল লাল চোখে চারদিকটা চেয়ে দেখলেন, তারপরই অতি কষ্টে বললেন, রয়, আমাকে ক্ষমা করো রয়, ক্ষমা করো। হিরণমামা বললেন, টিটো, ফার্স্ট এডের বাক্সটা তো হেলিকপ্টারেই রয়ে গেছে রে। ইস, যদি বুদ্ধি করে সঙ্গে আনতাম। আয় টিটো আয়, একে নিয়ে ওখানেই ফিরি আমরা। প্রায় 4 ঘন্টা লাগলো হাসিয়েন্দার কাছে ফিরতে। আমাদের দুজনের পরিশ্রম যা হলো তার বলবার নয়। এই প্রকাণ্ড রাশিয়ানটাকে বইতে আমরা দুজনে হাঁপিয়ে পড়েছি একেবারে। কতবার বসে যে বিশ্রাম নিয়েছি, আর কতবার মনে হয়েছে না, এ একেবারে অসম্ভব কাজ। মামা অনুমতি দিলে আমি একাই তো ওষুধের বাক্সটা নিয়ে আসতে পারতাম, কিন্তু আমাকে যেতে দিলে তো। বেলা পড়ে আসছিল। ভালো মতো সেবা শুশ্রূষা করার পর যখন সিএমএল কথা বলতে পারলেন, তখন সূর্য ডুবেছে কিনা জানি না, তবে অরণ্যে অন্ধকার নেমেছে। হিরণমামা সিএমএলকে ব্র্যান্ডি খাওয়ালেন।
এবার সিএমএল একটা পাথরে হেলান দিয়ে বসে আস্তে আস্তে বলতে শুরু করলেন। মিস্টার রয়, ট্রাভেলো আমার সর্বনাশ করেছে। ও ম্যাসি ও ওঝার মুন্ডুটা ওদের ফেরত দিয়ে খাতির জমিয়ে ফেলল, কিন্তু কিন্তু ওর হুকুমে ম্যাসি ও জিভারোরা আমাকে প্রচণ্ড মার মেরে এই হাসিয়েন্দায় বেঁধে রাখে। তারপর একদল জিভারোকে নিয়ে গত রাত্রে ট্রাভেলো গুপ্তধনের গুহার দিকে বেরিয়ে পড়ল। ওরা হারানো পবিত্র মুন্ডুটা এতকাল পরে ফিরে পেয়ে ট্রাভেলোকে দেবতার দূত বলেই ভাবছিল, তাই দেবতার গুপ্তধন কোথায় আছে ওরা ওকে দেখাতে নিয়ে যায়। তারপর শেষ রাতে পাহাড়ের ওদিকে এক অমানুষিক গর্জন শুনতে পেলাম। মিস্টার রায়, জীবনে বহুবার অ্যাডভেঞ্চারে গেছি, অনেক অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, কিন্তু না, এমন গর্জন আমি কখনো শুনিনি। কোনো জন্তু এমন গর্জন করতে পারে না মিস্টার রায়। সেই রক্ত চমকানো গর্জন শুনলে সাহসী ও ভিড়মি খাবে। ভাষা দিয়ে তা বোঝানো যায় না। যেন একসঙ্গে পাহাড়গুলো আ করে কাঁদছে, নাকি বা হা হা করে হাসছে। সঙ্গে সঙ্গে এই ঘরে যারা ঘুমোচ্ছিল জেগে গিয়ে তখনই ছেলেপুলে নিয়ে জিনিসপত্র নিয়ে প্রাণ ভয়ে পালিয়ে গেল। আর একটু পরেই দৌড়ে ফিরে এলো ট্রাভেলো, সঙ্গে 5 জন জিভারও। তারা এসে কিছু না বলে আমাকে বয়ে নিয়ে যেতে শুরু করলো। যেখানে তোমরা আমাকে দেখতে পেয়েছ সেখানে গিয়ে ওদের কী মতলব হলো কে জানে। আমাকে নামিয়ে রেখে ফের আষ্টে পৃষ্ঠে বাঁধল, তারপরেই হঠাৎই দৌড়ে পালিয়ে গেল। তা ট্রাভেলো কিছু বলল না? হ্যাঁ, বলে গেল আমাকে মেরে ফেলবার ইচ্ছে তার নেই, অত পাপ সে করবে না, কিন্তু বিপদের সময় বোঝা বইতেও সে রাজি নয়। আমি নাকি তার কাছে বোঝা, তাই তো জঙ্গলের দেবতা ওই ওয়াকিনির কাছেই ফেলে রেখে গেল। ছি, হতচ্ছাড়া বদমাস কোথাকার! মিস্টার সিএমএল, ওই ট্রাভেলোটাকে বরাবর আমার সন্দেহই হতো। তা মিস্টার সিএমএল, গুপ্তধন পায়নি সে? না, পাইনি। ওদের কারো কাছে কিছুই দেখতে পাইনি। অস্ত্রশস্ত্র ছাড়া তো কিছু ছিল না হাতে। তাহলেই বোঝা যাচ্ছে গুহার মধ্যে একটা কিছু তো আছে। জোয়াকিম বুড়োই তো বলেছিল ঢুন্ডা জেগেছে। ঢুন্ডা কি না তা জানি নে, কিন্তু সম্ভবত ঢুন্ডাই পাহারা দিচ্ছে ওয়াকিনির ওই গুপ্তধন, কি তাই না? সিএমএল অনেক কষ্টে উঠে দাঁড়ালেন। এতক্ষণে বললেন, মিস্টার রায়, আমি মোটামুটি সুস্থ। আমার পাপের সাজা যা পাবার তা তো পেয়েছি। এখন যদি আমাকে বিশ্বাস করো তাহলে একটা রাইফেল দাও, তারপর চলো আমরা 3 জনে বেরিয়ে পড়ি। তা তো বেরোবো, কিন্তু কোথায়? রত্নগুহার সন্ধানে? হিরণমামা ভেবে চিনতে বললেন। হ্যাঁ মিস্টার রায়, হ্যাঁ, ঢুন্ডার গর্জন আমিও শুনেছি, ভয় নিশ্চয়ই পেয়েছি, কিন্তু ঢুন্ডা কি তা না জেনে আমার স্বস্তি হবে না মিস্টার রায়। তা মিস্টার সিএমএল, অত সব পাহাড়ের মধ্যে কোথায় খুঁজবো? ট্রাভেলোর সঙ্গে জিভারোরা যখন গতরাতে আলোচনা করছিল না, আমি জায়গাটা কোথায় তা শুনেছি মিস্টার রায়। কোথায় একটা লাল রঙের তেকোনা পাহাড় আছে, তার মধ্যেই গুহাটা। কিন্তু অন্ধকার হয়ে আসছে যে, চাঁদ উঠতেও দেরি হবে, কিভাবে চিনব? হ্যাঁ জানি মিস্টার রায়, নিচে অন্ধকার, কিন্তু আকাশে তো এখনো আলো আছে। হেলিকপ্টার চেপে পাহাড়টা খুঁজে বের করতে আমাদের সেরকম অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের হেলিকপ্টার আবার উড়ল। হেলিকপ্টারে ওপরে উঠে দেখি সূর্য সবে অস্ত যাচ্ছে, পাহাড়গুলোর চূড়ায় আলো রয়েছে। কিছুক্ষণের মধ্যেই একটা লাল তেকোনা পাহাড় সত্যিই দেখতে পেলাম, কিন্তু নামবার মতো জায়গা কোথাও নেই কাছাকাছি। খানিকটা দূরে নদীর পাড়ে অনেক সাবধানে নামলাম আমরা। তারপরই অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়েও পড়লাম। সঙ্গে নিলাম টর্চ, আর একটা ব্যাগে গ্রেনেডগুলো ভরে পিঠে বেঁধে নিলাম। এক জায়গায় গিয়ে আলো ফেলতেই থমকে দাঁড়িয়ে পড়লাম 3 জন। দেখলাম 10-12টা জিভাডোর দেহ পড়ে রয়েছে সেখানে। রক্তাক্ত বিভৎস দেহগুলো যেন একেবারে দলা পাকানো।
যেন কোনো দানব প্রকাণ্ড চাটিতে তাদের থেতলে কাদার তাল বানিয়ে দিয়েছে। হতভাগারা ট্রাভেল্লার পাল্লায় পড়ে মরেই গেল। কিন্তু কি এই ঢুন্ডা যা ওদের এইভাবে হত্যা করল? লাল রঙের এই পাহাড়ের চূড়ায় আলো ক্রমশ কমে গেল। তারপরে একটু ইতস্তত করে হিরণ মামা বললেন, যাওয়া যাক এবার নাকি? প্রাগৈতিহাসিক যুগের অন্ধকার এই গুহা, আলো ফেলে ফেলে আমরা সাবধানে এগোচ্ছি। ক্রমশ চওড়া হচ্ছে পথ, ছাদও উঁচু হচ্ছে। একটু পরেই অনেক চওড়া থামওয়ালা একটা উঠানে পৌঁছালাম। এটা কারা তৈরি করেছিল? কারাই বা পাহাড় খোদাই করে এই গুহাটা বানিয়েছিল? হয়তো ইনকাদেরই পূর্বপুরুষ। তবে যে ডায়েরিতে দেখলাম গাছের নিচে গুপ্তধন পোতা, কি জানি। উঠোনের ওপর দিকে একটা বেদি, বেদির দুধারে যা দেখলাম একেবারে ভয়ে শিউরে উঠলাম। অনেকগুলো রক্তাক্ত লাশ পড়ে আছে, মানুষের, আর তারা সবাই জিভারো। কাছে গিয়ে পরীক্ষা করে সিএমএল বললেন, হ্যাঁ মিস্টার রয়, মনে হচ্ছে এরা প্রহরী ছিল এখানকার। কিন্তু ঢুন্ডা জেগে উঠে না, এদেরকেও দেখুন রেহাই দেয়নি। মিস্টার সিএমএল, ওই বেদির মধ্যে গুপ্তধন নেই তো? সিএমএল সাহেব কি একটা জবাব দিতে যাচ্ছিলেন, আচমকাই গুহার ভেতর একটা খসখস করে শব্দ শুনতে পেলাম। তারপরই যেন কান ফেটে যাবে মনে হলো, যেন হাজার হাজার বছর ধরে ঘুমন্ত কোনো প্রাগৈতিহাসিক শক্তি আবারও জেগে উঠেছে মনে হলো। হাজার হাজার মানুষ একসঙ্গে হাসছে অথবা কাঁদছে। সে কি প্রচন্ড আওয়াজ! তারপর হঠাৎই আমরা ঢুন্ডাকেও দেখতে পেলাম। হ্যাঁ, আলোর সামনে দাঁড়িয়ে গর্জন করতে করতে দুলতে দুলতে এগিয়ে আসছে যেন একটা মহাকায় দানব। তার মাথাটা ঠেকেছে ছাদের সঙ্গে, মুখটা সিংহ আর গরিলার মাঝামাঝি, সারা গা তার লোমে ভর্তি। তার জলজলে দুটো চোখ দিয়ে যেন আগুন ঠিকরে পড়ছে, দাঁতগুলো বেরিয়ে এসেছে। সে প্রচণ্ড গর্জন করছে। আমি হঠাৎই জ্ঞানশূন্য হয়ে গ্রেনেড ছুড়ে দিলাম। একটার পর একটা কান ফেটে গেল বিস্ফোরণের শব্দে। ধোঁয়াতে বারুদের গন্ধে গুহা একেবারে ভরে গেল। সিএমএল সাহেব আর হিরণ মামা আমার হাত ধরে দৌড়তে শুরু করলেন। গুহার বাইরে এসেও আমরা শুনতে পেলাম আহত ঢুন্ডা তখনও সমানে গর্জন করছে, সামনের দিকেই এগিয়ে আসছে। আমরা অনেকটা নিচে একটা পাথরের আড়ালে তৈরি হয়ে বসলাম। এখন অন্ধকার হয়ে গেছে চারদিক। গুহার দরজায় এবার ঢুন্ডা গর্জন করে উঠল। আলো ফেললেন হিরণ মামা। প্রাগৈতিহাসিক কালের এই দানবীয় প্রাণীকে মারতে পারলে দেশে বিদেশে হইচই উঠবে সন্দেহ নেই। তিনটে রাইফেল সমানে গর্জে উঠতে লাগলো। তারপরই হঠাৎই ঢুন্ডার আওয়াজ থেমে গেল। আলো ফেলে দেখলাম দানবটা উবু হয়ে পড়ে আছে। আমরা তিনজনই দৌড়ে গেলাম সেদিকে। কিন্তু প্রকৃতি যেন এটা পছন্দ করলেন না। ঢুন্ডা যেন তার আদরের সন্তান। মাত্র কয়েক ফুট দূরে থাকতেই আচমকা পাহাড়গুলো জেগে উঠল। লাল পাহাড়ের চূড়াটায় প্রচন্ড এক বিস্ফোরণ হলো। তারপরই গোটা পাহাড়টা কাঁপতে কাঁপতে আগুন ফেটে বের হতে লাগলো। বিস্ফোরণের পর বিস্ফোরণ, আকাশের গায়ে বিশাল বিশাল সব পাথরের টুকরো ছড়িয়ে পড়তে লাগলো। সিএমএল বলে উঠলেন, মিস্টার রয়, এই সর্বনাশ, এই তো আগ্নেয়গিরি দেখছি। পালান পালান, পালিয়ে আসুন, আসুন এদিকে আসুন। চারদিক থেকে ঝলকে ঝলকে আগুনের আভা ছড়াচ্ছে। ধোঁয়ার আগুনে আকাশ লাল হয়ে উঠেছে। আমাদের আশেপাশেও সশব্দে পাথর ছিটকে পড়ছে,
মাটি যেন থরথর করে কাঁপছে। গাছপালাগুলোর ওপর জ্বলন্ত পাথর পড়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। কোন রকমে হেলিকপ্টারের কাছে এসে হেলিকপ্টারে চড়েই তখনই নিরাপদ এলাকায় সরে যেতে লাগলাম। এবার আকাশ থেকে সেই ভয়ঙ্কর আগ্নেয়গিরির বিস্ফোরণ দেখতে দেখতে আমরা উত্তর পশ্চিমে জোয়াকিমের খামার বাড়ি লক্ষ্য করে চললাম। খামার বাড়িতে সেই রাত আর একটা সকাল কাটিয়ে আমরা আবারও রওনা হলাম। চলে আসবার সময় জোয়াকিম বুড়ো বলল, সিনর টিটো, সেই ভুতুড়ে গাছের রহস্য তা তো জেনে গেলে না? তাও তো বটে। সঙ্গে সঙ্গেই বললাম, হ্যাঁ সিনর জোয়াকিম, সেই হি হি ডাক্তার তাহলে ওটা কিসের? ওটা তো একটা বাজে পোড়া গাছ, দুটো শুকনো মরা ডাল আছে আড়াআড়ি। রাতের দিকে পিলটানো নামে মস্ত রাতচরা পাখি এসে যখন একটা ডালে বসে, তখন তার ভারে ওপরের সরু ডাল এসে মোটা ডালে ঠেকে। সেই সময় যদি জোরে বাতাস বয় তাহলেই ঘষা খায় ডাল দুটো, আর বেহালার ছড়ের মতো সরু ডালটা ঘষা দিতে দিতে ওই ভুতুড়ে আওয়াজ বের করে। হেলিকপ্টারে করে যদ্দূর যেতে লাগলাম, বুড়ো আর টমাসের হাত নাড়া দেখতে পেলাম। ঘণ্টাখানেক পরে আবারও পৌঁছালাম ট্যাসিনোদের হাসিয়েন্দায়। লুকাস আর ইন্না ফিরেছে কিনা খবর নিতে, তাছাড়া বিদায় নিতে হবে সবার কাছে। ওরা ফিরেছে, ওরা জঙ্গলের মানুষ। পথে অবশ্য একটা কেন নিয়েছিল লুকাস, তবে ইগুয়ানচির দিব্যি সে কেনটা ফেরত দিয়ে আসবে। ইন্নার গলায় হীরের মালাগুলো আছে দেখে স্বস্তি পেলাম আমি। সে কিন্তু রাগে প্রথমে আমার সঙ্গে কথাই বলল না, তারপর যখন চলে আসছি তখন বলল, নেহাত চলে যাচ্ছ তাই বললাম। ভাই টিটোচু আবার আসবে তো ইগুয়ানচি দেবের রাজ্য থেকে? তার মা, সেই মোড়লের বিধবা বউ, আমার গালে নাক ঘষে বলল, বাসা, কবে দেখা হবে আবার? লুকাস আর ওঝা ক্যানাসা কিন্তু আমাদের দিকে ঘুরেও তাকালো না। দেখলাম ওরা রাইফেল আর অস্ত্রগুলো নিয়ে আলোচনাতে ব্যস্ত। হ্যাঁ, হুয়া হু হাড্ডা। সভ্য লোক দেখলেই হটাও জিভারিয়া থেকে। আমাজন তাদের স্বদেশ, স্বদেশের মাটি তারা কোনোদিনই অপবিত্র করতে দেবে না। জিভারোর মাকে বললাম, হ্যাঁ, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আমি আবারও আসব, ফিরে আসব আপনাদের কাছে, দেখা করব আপনাদের সঙ্গে, দেখে যাব আপনারা কেমন আছেন। আমাদের হেলিকপ্টার উড়ল। দেখতে দেখতে গেলাম ওরা হাত নাড়ছে নিচে দাঁড়িয়ে। মনে মনে বললাম, আমি আবার আসবো বনিন্না, যদি এ জন্মে না পারি আর এক জন্মে আসব, একজন জিভারও হয়ে আসব তোমাদের কাছে। বন্ধুরা, আপনারা শুনছিলেন সূচিপত্রের গল্পে অনির্বাণের সঙ্গে আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের কলমে একটি অ্যাডভেঞ্চার কাহিনী আমাজনের অরণ্যে। প্রথম এবং দ্বিতীয় পর্ব মিলে সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের সেই মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। গল্প ভালো লাগলে লাইক, সাথে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। আবারও বলি, যে সকল প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলে আসছেন, গল্প শুনছেন, কিন্তু তবুও চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনী শোনার জন্য। ও হ্যাঁ, সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করতে যেন ভুল না হয় পরের গল্পের নোটিফিকেশনের জন্য। আবারও ফিরছি কয়েকদিনের মধ্যে আরও একটা নতুন আর রোমাঞ্চকর গল্পের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সকলকে সুস্থ রাখুন।